৬ মাস জেল খাটার পর আজ আমি বাড়ি ফিরছি। একটি শর্তে আমাকে জামিনে বের করে আনা হয়েছে। তাই বেশি দিন জেল খাটতে হলো না আমার। বন্দিজীবন যে কতটা দুঃখজনক তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আজ থেকে আমি আবারও স্বাধীন হয়ে গেলাম। জেলখানা থেকে বের হয়ে বাবার সাথে গাড়িতে করে বাড়ি যাচ্ছি। আর মনে মনে ভাবছি, যে মেয়েটাকে আমি অনেক ভালোবাসতাম, অথচ সেই মেয়ে সামান্য কারণে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে জেলে পাঠালো। আজ সেই মেয়েকেই বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বাবা আমাকে জেলখানা থেকে বের করে আনলো। একদিকে আমি বাবার কথা ফেলতে পারিনি, অন্যদিকে ওই মেয়েটিকে আমি খুব ভালোবাসতাম। সেই কারণেই আমি খুব সহজেই শর্তে রাজি হয়ে গেলাম। এবার আমার পরিচয়টা হয়ে যাক। আমি তানভীর ইসলাম রাব্বি। আমি অনার্স শেষ করে মাঝে মাঝে বাবার অফিস দেখাশোনা করি। বড়লোক বাবা মায়ের একমাত্র ছেলে আমি। আমার আর কোনো ভাই বোন নেই। বাবা মায়ের খুব আদরের সন্তান আমি। পরিচয় দিতে দিতেই আমরা বাড়ির গেটের সামনে চলে এসেছি। দারোয়ান গেট খুলে দিতেই ভিতরে প্রবেশ করলাম। বাবা কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর আমার মা এসে দরজা খুলে দিল। আমি মাকে দেখে অনেক খুশি হলাম। ৬ মাস পরে মাকে দেখলাম, কিন্তু আমার মা আমাকে দেখে খুশি হতে পারলেন না। মুখটা ভার করে ভেতরে প্রবেশ করলো। সামান্য একটু ভুলের কারণে মা আমাকে ভুল বুঝলো। একটা অন্যায়ের জন্য মা আমার সাথে কথা বলল না। মুহূর্তেই আমার হাসি মুখটা কান্নার রূপ নিল। আমি মাকে ডাকলাম, মা দাঁড়াও মা, আমার একটি কথা শোনো মা। মানছি আমি একটা অন্যায় করেছি, একটা অপরাধ করেছি, কিন্তু তাই বলে আমি প্রীতির সাথে কোনো অন্যায় কাজ করিনি মা। তুমি আমাকে ভুল বুঝো না মা, তুমি আমাকে বিশ্বাস করো, তোমার ছেলে এমন কাজ করতেই পারে না। মা আমার কথার কোনো উত্তর দিল না। আমি দৌড়ে মায়ের সামনে গেলাম। মা কি হলো, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমি রাগের মাথায় এমন একটা ভুল করেছি, তাই বলে তুমি আমাকে এভাবে শাস্তি দিবে? মা রাগ হয়ে বলল, আমার কোনো ছেলে নেই। আমার একটি ছেলে ছিল, সে 6 মাস আগে মারা গেছে। তুই আমার ছেলে না। তোর ওই পাপের চেহারা আমি দেখতে চাই না। আর কোনো দিন তোর ওই নোংরা মুখে আমাকে মা বলে ডাকবি না। মা কান্না করতে করতে রুম থেকে চলে গেল। মার কথা শুনে আমি কান্না চেপে রাখতে পারলাম না। শেষ পর্যন্ত আমার মা আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিল। এমন সময় বাবা আমার কাঁধে হাত রেখে বলছে, তানভীর, তোর মায়ের এখনো রাগ ভাঙেনি, তাই এমন কথা বলছে। দেখবি কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে। তুই শুয়ে একটু আরাম কর। ঠিক আছে বাবা, তুমি যাও। আমি আমার রুমে এসে দরজা বন্ধ করে অনেকক্ষণ কান্না করলাম। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি তা নিজেই জানি না। ঘুম ভাঙলো দরজার ঠক ঠক শব্দে। আমি দরজা খুলে দিতেই দেখি বাবা দাঁড়িয়ে আছে। আমি বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আসলে বাবার সাথে আমি খুব ফ্রি ছিলাম। কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কাল থেকে তুই আবারও আগের মতোই অফিসে যাবি। ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে। আমি কোনোদিন তোমার অবাধ্য হইনি, আজও হব না। আর একটা কথা, তোকে তো আগেই বলেছি, তোর কারণে প্রীতির বয়ফ্রেন্ড প্রীতিকে বিয়ে করেনি। আর প্রীতিও সমাজে মুখ দেখাতে পারছে না। সামনাসামনি ওকে দেখলেই অনেকে অনেক খারাপ খারাপ কথা বলে, খারাপ মন্তব্যও করে। রাগে দুঃখেও ও মরতে বসেছিল। তাই ওর বাবাকে আমি কথা দিয়েছি, তোর সাথেই প্রীতির বিয়ে দেব। তোর কারণে প্রীতির জীবন নষ্ট হোক তা আমি চাই না। তাই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। বাবা, তোমার যা ভালো মনে হয় তাই করো, এতে আমার কোনো আপত্তি নেই। ফ্ল্যাশব্যাক। আজ থেকে প্রায় ৬ মাস আগের কথা। আমি একটি মেয়েকে ভালোবাসতাম, কিন্তু ওই মেয়ে আমাকে কোনোদিন পাত্তা দেয়নি। আমি ছোটবেলা থেকেই একটু রাগী, বদমেজাজি এবং খুব জিদি ছিলাম। কোনো কিছু না পাওয়াটাকে যে কোনো মূল্যে পাওয়ার চেষ্টা করতাম। আর সে কারণেই আমি প্রায় সব সময়ই মেয়েটির পিছনে পিছনে ঘুরঘুর করতাম। ওর নাম প্রীতি। প্রীতি আমাদের কলেজের ২য় বর্ষের ছাত্রী। দেখতে অপরূপা সুন্দরী, মনে হয় ডানা কাটা পরী। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে ওকে। যে কেউ ওকে দেখলে ওর প্রেমে পড়ে যাবে। আমিও ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি সবসময় ওকে ফলো করি, ও কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে। আমি আমার কয়েকজন বন্ধুকেও লাগিয়েছি ওর পিছনে। তারাও সবসময় ফলো করে মেয়েটি কার সাথে কথা বলে, কোথায় যায়। আমি প্রীতিকে ২ বছর ধরে ভালোবাসি। প্রীতিকে অনেকবার প্রপোজ করেছি, কিন্তু রাজি হয়নি। প্রীতিকে আমি অনেক ভালোবাসি, যা প্রীতিকে কেউ এরকমভাবে ভালোবাসতে পারবে কিনা আমার জানা নেই। মাথাটা কেমন যেন করছে, তাই আজ আর কলেজ যাওয়া হয়নি।
বিছানায় শুয়ে ঘুমাচ্ছি আর স্বপ্ন দেখছি। প্রীতি আমার বাড়িতে এসে দরজায় টোকা দিচ্ছে। আমিও উঠে গিয়ে দরজা খুলে দিলাম। প্রীতিকে দেখে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। আরে প্রীতি, তুমি এখানে? তুমি আমার বাসার ঠিকানা পেলে কিভাবে? জবাবে প্রীতি উত্তর দিল, কেন? আমি কি তোমার কাছে আসতে পারি না? তুমি না আমাকে খুব ভালোবাসো, তাই তো তোমার কাছে ছুটে এসেছি তোমার সাথে দেখা করার জন্য। কি বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে রাখবে? ও সরি, ভিতরে এসো। আমি তোমাকে ভিতরে রাখতে ভুলেই গিয়েছিলাম, কারণ আমার বিশ্বাস হচ্ছিল না যে তুমি আমার বাসায় আসবে। আমি প্রীতিকে ভিতরে নিয়ে বসতে দিলাম। জিজ্ঞেস করলাম, শেষ পর্যন্ত তুমি তাহলে আমাকে মেনে নিলে? যাক, আমি আল্লাহর কাছে এটাই আশা করেছিলাম। আমার ভালোবাসা একদিন আমি ফিরে পাবই। এখন বলো, কি খাবে, চা না কফি? না, দুটোর কোনোটাই খাবো না। আজ আমি তোমাকে খাবো। তার মানে কি বলতে চাও প্রীতি? আমাকে খাবে মানে? বিষয়টা ঠিক বুঝলাম না। কোনো ব্যাপার না, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তারপর প্রীতি আমার পাশে এসে বসে আমাকে জড়িয়ে ধরে আস্তে আস্তে গালে মুখে কিস করতে শুরু করলো। বেশ কিছুক্ষণ করার পর ওর ঠোঁট আমার ঠোঁটের সাথে প্রায় ছোঁয়া ছোঁয়া ভাব। ঠিক সেই মুহূর্তেই ফোনের শব্দে আমার ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি আমার বন্ধু সুজনের কল। আমি বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলাম। ওই শালা, দিলি তো আমার সুন্দর ঘুমটা নষ্ট করে। কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম প্রীতিকে নিয়ে। আরে শালা, রাখ তোর আরামের ঘুম। এদিকে অন্য একটা ছেলের সাথে তোর প্রীতি রিক্সায় করে পার্কে যাচ্ছে, আর তুই ওদিকে ঘুমাচ্ছিস খুব আরাম করে। তোর গার্লফ্রেন্ড হাতছাড়া হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আয়। সুজনের কাছে প্রীতির কথা শুনে মুহূর্তে আমার ঘুম উধাও হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে পার্কের দিকে রওনা হলাম। পার্কে এসে দেখি প্রীতি একটা ছেলের পাশে বসে আছে আর হেসে হেসে কথা বলছে। আমার মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। আমি সোজা গিয়ে প্রীতির পাশে বসে থাকা ছেলেটির শার্টের কলার ধরে সোজা একটা ঘুষি মারলাম, আর ছেলেটি মাটিতে পড়ে গেল। আমি আরও কয়েকটি লাথি আর ঘুষি মারলাম। মারতে মারতে ছেলেটি বেহুশ হয়ে পড়ে গেল। কে রে তুই? তুই আমার প্রীতির সাথে কথা বলছিস? তোর এত বড় সাহস! আমি তোকে মেরে ফেলবো। প্রীতি বারবার চিৎকার করে বলছে। থামুন থামুন বলছি। কি করছেন আপনি? আপনি ওকে মারছেন কেন? আপনি জানেন ছেলেটি আমার কি হয়? ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। ও আমার হবু স্বামী। আসলে আপনাদের মতো এমন বখাটেদের জন্য আমাদের মতো মেয়েরা আজ সুরক্ষিত নয়। আপনি একটা বখাটে মাস্তান, আপনি একটা মাতাল লম্পট, আর যাই হোক আপনাকে ভালোবাসা যায় না। প্রীতি, আমি সরি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর সেই জন্যই তোমার পাশে আমি কাউকে সহ্য করতে পারি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কোনো রাস্তার বখাটে মাস্তানকে ভালোবাসতে পারি না, যে কিনা রাস্তার কুকুরের মতো মেয়েদের পেছনে পড়ে থাকে। সে আবার মানুষ নাকি? প্রীতির কথা শুনে খুব কষ্ট হতে লাগলো। যাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসলাম, সে আমাকে রাস্তার কুকুর বলল। হঠাৎ করে আমার মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। আমাকে রাস্তার বখাটে মাস্তান বলল। আমি যদি বখাটে মাস্তান হই, তাহলে বখাটে মাস্তানদের মতোই প্রীতির ভালোবাসা আদায় করে নিব। প্রীতিকে দেখাবো বখাটেরা কিভাবে ভালোবাসে। আমাকে কুত্তা বলার শাস্তি তোকে পেতেই হবে। আমি প্রীতির দিকে এগিয়ে গেলাম। কোনো কথা না বলে প্রীতির হাত ধরে টানতে টানতে আমার বাইকের দিকে নিয়ে আসছি। প্রীতি ভয়ে চিৎকার করছে আর বলছে, প্রীতি দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি কোনো হার্ট করতে চাই না। তোমাকে আমি 2 বছর ধরে ভালোবাসি, কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করিনি। তাহলে কেন আমাকে ভালোবাসতে পারবে না? তুমি বখাটে মাস্তান, তা তোমার এমন আচরণেই বোঝা যায়। তুমি যদি আমার সত্যিই ভালোবাসতে তাহলে আমাদের সাথে এমন আচরণ করতে পারতে না, কারণ এগুলো রাস্তার বখাটেগুলোই পারে এমন কাজ করতে, যার কারণ তার মা বাবা তাকে ঠিকভাবে কোনোদিন শাসন করেনি। তুমি এরকম, তাহলে তোমার মা বাবা কীরকম হবে আল্লাহই জানে। কুকুরের বাচ্চা কুকুরই হয়, মানুষ হয় না কখনো। এবার আমার মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। তুই আমাকে যা বলার বল, কিন্তু আমার মা বাবাকে তুই কেন মাঝখানে তুললি বল? আমি এবার প্রীতিকে আমার শরীরের সব শক্তি দিয়ে একটা চড় মারলাম, আর প্রীতি পাশে পড়ে গেল। আমি তখন প্রীতির কাছে গিয়ে ওর শরীর থেকে ওড়না ছুঁড়ে ফেলে দিয়ে প্রীতির উপর শারীরিক অত্যাচার করার চেষ্টা করলাম। গালে মুখে কিস করতে লাগলাম। তুই আমাকে কুত্তা বলেছিস? দেখ তাহলে কুত্তা কি করে। প্রীতির হবু স্বামী বেহুশ হয়ে পড়ে রয়েছে, আর প্রীতি বারবার চিৎকার করতে করতে বলছে, তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, ছাড়ো ছাড়ো আমাকে। কুত্তা লম্পট বখাটা একটা, তুই একটা অমানুষ জানোয়ার, ছাড় আমাকে ছাড়। প্রীতি আমাকে
আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমার শক্তির সাথে প্রীতি আমার পা পর্যন্ত ধরেছিল, কিন্তু আমার সেই সময় মাথায় প্রচণ্ড রাগ উঠেছিল। প্রীতি একভাবে কান্না করেই যাচ্ছে। কিছুক্ষণ পর সেখানে কিছু মানুষ আসলো, হয়তো ওর চিৎকার শুনে। মানুষগুলো আমাকে একসময় মারতে লাগলো। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে দেখি তখন আমি জেলখানায়। তারপর জেলখানায় আমার বাবা আসলো। বাবা সব কাহিনী শুনতে চাইলো। বাবাকে আমি সব খুলে বললাম। বাবা বলল, তুই চিন্তা করিস না, আমি তোকে যত তাড়াতাড়ি সম্ভব জামিন করে নিয়ে যাব। আমি জেলে থাকতে প্রীতির আর কোনো খোঁজখবর পাইনি। এমনকি একদিনের জন্য আমার মা আমাকে ভুল বুঝে রাগে ঘেন্নায় দেখতে আসেনি। বাবা মাঝে মাঝে আসতো আমাকে দেখতে। আর এভাবে 6 মাস জেল খাটার পর আমার জামিন হয়। আর তারপরের কাহিনী সব আপনারা তো জানেন। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গুছিয়ে অফিস যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সব কিছু গুছিয়ে নিয়ে এসে দেখি মা বাবা সবাই একসাথে নাস্তা করছে। আমি যে নাস্তা করার জন্য টেবিলে বসতে যাব, ঠিক তখনই আমার মা নাস্তা রেখে উঠে চলে গেল। নিজের প্রতি খুব খারাপ লাগছে। আমার জন্য মা নাস্তা না করে উঠে চলে গেল। মা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তারপর আমিও নাস্তা না করে বাবার সাথে অফিসে চলে গেলাম। অফিসে এসে সবার সাথে কথা বলে আমি আমার ডেস্কে এসে কিছু ফাইল দেখছি। কিছুক্ষণ পর হঠাৎ করে বাবা আমার ডেস্কে এসে বলল, বাবা তানভীর, আগামী শুক্রবার তোর বিয়ে, তুই কি বলিস? বাবা, আমি আর কি বলবো? তুমি তো প্রীতির বাবাকে কথাই দিয়েছ। এখন তোমাদের যা ভালো মনে হয় তাই করো, আমার কোনো আপত্তি নেই। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। কোনো আয়োজন ছাড়াই বিয়ে হয়ে গেল। শুধু 2 পরিবারের মানুষ ছিল, আর কেউ ছিল না। আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আর ভাবছি প্রীতির সামনে কোন মুখ নিয়ে যাব। প্রীতি কি কোনোদিন মেনে নিতে পারবে আমাকে? মনের ভিতর অনেক রকম ভয় ভীতি নিয়ে রুমে ঢুকে পড়লাম। প্রীতিকে বিয়ে করার ব্যাপারে কোনো আপত্তি ছিল না, কারণ প্রীতিকে আমি খুব ভালোবাসতাম। আর আমার রাগের কারণে প্রীতির জীবনটা নষ্ট হয়ে গেল। রুমে ঢুকে দেখি প্রীতি বসে বসে কান্না করছে। আমি প্রীতির পাশে বসতে যাব, ঠিক তখনই প্রীতি আমাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, খবরদার, তুই আমার পাশে আসবি না। তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোর জন্য আমার বাবার মান সম্মান নষ্ট হয়ে গেছে। তোকে আমি কোনো দিন ক্ষমা করব না, আর তোকে আমি স্বামী হিসাবে কোনো দিন মানব না। তুই কোনো দিন আমার কাছে স্বামীর অধিকার দেখাতে আসবি না। আমি তোকে কোনো দিন ভালোবাসিনি, আর কোনো দিন বাসবও না। প্রীতি, আমি তোমাকে এর আগেও খুব ভালোবাসতাম, আর এখনও ভালোবাসি, আমার জীবনের চাইতেও বেশি। সেদিন রাগের মাথায় ওসব কাজ করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর সেদিন আমি বুঝতে পারিনি ওটা তোমার হবু স্বামী, কিন্তু আজ তো সেও তোমাকে সামান্য কারণে ভুল বুঝে চলে গেল। তাহলে তুমি আমাকে ভালোবাসবে না কেন? প্লিজ তুমি আগের সব কিছু ভুলে গিয়ে আমাকে ভালোবাসো। আমি তোমাকে কথা দিচ্ছি, জীবনে কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। তোমার অভাব কি তা বুঝতে দেব না। তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসবো। আমি তোমার মতো মাস্তানের কথা কোনোদিন বিশ্বাস করব না। আমি তোমাকে আমার স্বামী হিসাবে মানি না, আর কোনোদিন মানবো না। আমার ঘুম আসছে না, ঘুমাবো। আর রাস্তার বখাটে মাস্তানের সাথে আমি এক খাটে ঘুমাতে পারবো না। আর যদি আবার রাগ হয়, তাহলে আমাকে রাস্তার কুকুরদের মতো ভোগ করো, আমি বাধা দিব না। আমি জানি সেটা তো তুমি খুব ভালোভাবেই পারবে। কথাগুলো বলে প্রীতি ঘুমিয়ে পড়ল। আজ বাসর রাত, প্রতিটি নারী পুরুষের একটি বিশিষ্ট রাত। অথচ এই রাতে আমার স্ত্রী থাকা সত্ত্বেও নিচে বিছানা করে শুতে হলো আমার এই সামান্য একটা ভুলের কারণে। আমি জানতাম প্রীতি আমাকে কোনোদিন স্বামী হিসেবে মেনে নেবে না, কিন্তু প্রীতি কেন বোঝে না যে আমিও ওকে অনেক ভালোবাসি। হয়তো আমি ওকে ছাড়া বাঁচব না। ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়লাম তা নিজেই জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রীতি এখনও শুয়ে আছে, কিন্তু প্রীতি অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে মেয়েটা অনেক সুন্দর ছিল, এই 6 মাসে প্রীতি অনেক শুকিয়ে গেছে। মনে হয় নিজের শরীরের যত্ন নেয়নি, আর নিবেই বা কী করে? গ্রামের অনেক মেয়েরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, অনেক কথাই বলে থাকে। তাই হয়তো রাগের দুঃখে তার শরীরের যত্ন নেয়নি। প্রীতি নড়াচড়া করছে, মনে হয় ঘুম থেকে এখনই উঠে পড়বে। তাই আমি তাড়াতাড়ি বাথরুমে ঢুকে পড়লাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখি প্রীতি হাঁটু ভাঁজ করে বিছানার উপর মাথা নিচু করে বসে আছে। কি হয়েছে প্রীতি, তুমি এমনভাবে বসে আছো কেন? ফ্রেশ হবে না? প্রীতি মাথা তুলে আমার দিকে চেয়ে আছে। প্রীতি কান্না করছে, ওর গাল বেয়ে অঝরে পানি পড়ছে।
মুহূর্তের মধ্যেই আমার মনটা খারাপ হয়ে গেল। কি ব্যাপার প্রীতি, কান্না করছে কেন? কি হয়েছে তোমার? কোনো সমস্যা? আমি কান্না করি আর চাই করি, আপনাকে না দেখলেও চলবে। যে মানুষটা আমার সব কিছু শেষ করে দিয়েছে, আমার স্বপ্ন, আশা, ইজ্জত, যে মানুষটা নিমিষেই শেষ করে দিয়েছে, তার সাথে আমার একই রুমে থাকতে হচ্ছে। কতটা ঘৃণা করি আপনাকে জানেন আপনি? আপনাকে দেখলেই আমার মনে হয় যে নিজেকে শেষ করে দিই। আর আজ পরিস্থিতির কারণে আপনি আমার স্বামী, তাই আমি আমার মতো থাকবো আর আপনি আপনার মতো। আর যদি রাস্তার কুকুরদের মতো আমাকে ভোগ করতে চান তাহলে করতে পারেন, বাধা দেব না। কারণ বিয়ের আগে আপনি একটা মেয়ের বেঁচে থাকার সম্পর্কে ছিনিয়ে নিয়েছেন, তাই আপনাকে আমি ঘৃণা করি আর সারা জীবন ঘৃণা করে যাব। আমি কোনো কথা না বলে সোজা বাইরে চলে গেলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আবার বাসায় ফিরলাম আর ভাবতে লাগলাম প্রীতিকে কোনোদিন ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করব না। মেয়েটাকে এই 6 মাস অনেক অপমান সহ্য করতে হয়েছে। প্রীতি যেন সুখে থাকে, তাই তাকে তার মতো থাকতে দেব। বাসায় এসে দেখি মা আর প্রীতি রান্না করছে। তারা দুজনে হেসে হেসে কথা বলছে। আমার মনটা ভালো হয়ে গেল যে প্রীতি মাকে আপন করে নিয়েছে। আমি সোজা রুমে চলে আসলাম। অফিস যেতে হবে, তাই ব্যাগ গুছিয়ে নিয়ে নিচের সকালের নাস্তার টেবিলে চলে আসলাম। এসে দেখি মা আর প্রীতি একসাথে বসে নাস্তা করছে। আমি অনেক অবাক হলাম, কারণ মা আমাকে ছাড়া কোনোদিন নাস্তা করেনি। খুব কষ্ট হতে লাগলো। দেখলাম আমার নাস্তাটা টেবিলের এক পাশে রাখা আছে। আমি একবার প্রীতি আর একবার মার দিকে তাকালাম। দেখি তারা মাথা নিচু করে নাস্তা করছে। আমার ভীষণ রাগ হতে লাগলো, কারণ তারা আমাকে একবারও ডাকলো না নাস্তা করতে। তাই আমি নাস্তা না করেই অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে আব্বুর সাথে সব কিছু দেখাশোনা করতে লাগলাম। আমি আগে বন্ধুদের সাথে প্রায় সব সময় আড্ডা দিতাম। এখন আর বন্ধুদের সাথে তেমন দেখাশোনাও নেই, তেমন কোনো আড্ডাও নেই। দুপুরের লাঞ্চ টাইমে আমি আর বাবা গাড়িতে করে বাসায় আসলাম দুপুরের খাবার খেতে। আমি আর বাবার টেবিলে বসলাম। দেখলাম বাবাকে প্লেটে ভাত সব কিছু এগিয়ে দিচ্ছে মা আর প্রীতি, কিন্তু আমার সামনে কেউ কিছু দিচ্ছে না। সবাই দুপুরের খাবার খাওয়া শুরু করে দিল, কিন্তু আমার উপর কোনো কারো নজর নেই। প্রীতি আর মা আমার উপর খুব অবহেলা শুরু করে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমি যেন ও বাড়ির কুকুরের সমতুল্যও নই। কুকুরকেও কিন্তু যে বাড়িতে থাকে তার জন্য আলাদা করে খাবার দেয়, কিন্তু আমার ভাগ্যে তাও জুটছে না। কি আর করব? খুব কষ্ট হতে লাগলো যে মা আমাকে খাবার না দিয়ে কোনোদিন খায়নি, আর আজ এটা কি হলো। খুব হাসিও পাচ্ছে। দুঃখ কষ্টে বুকের মধ্যে চিনচিন করে ব্যথা করছে। তখন বাবা আমার দিকে একটা প্লেট এগিয়ে দিল আর কিছু ভাত দিল। আমি না খেয়ে উঠে পড়লাম আর বাইরে চলে আসলাম। এখন আর অফিসে যাব না, তাই বাইরে গিয়ে কিছু খেয়ে এক প্যাকেট সিগারেট কিনলাম আর চলে আসলাম আমাদের পুরনো আড্ডাখানায়। সেখানে রাত 10টা পর্যন্ত আড্ডা দিয়ে বাড়ির দিকে রওনা হলাম। রাস্তায় একটা ফুচকার দোকান দেখলাম। প্রীতির চটপটি আর ফুচকা খুবই পছন্দ, তাই প্রীতির জন্য কিছু চটপটি নিয়ে বাসায় চলে আসলাম। রুমে এসে দেখি প্রীতি টিভি দেখছে। আমি প্রীতির দিকে প্যাকেটটা বাড়িয়ে দিলাম। প্রীতি একবার প্যাকেটের দিকে তাকিয়ে আবার টিভি দেখায় মনোযোগ দিল। প্রীতি, এই নাও তোমার প্রিয় খাবার চটপটি। কি হলো, নাও, তোমার জন্য নিয়ে আসলাম। আপনাকে বলেছি না আমার বিষয়ে আপনার কোনো অধিকার আদায়ের চেষ্টা করবেন না। আর আপনি কি ভাবছেন আপনার হাতে জিনিস আমি খাবো? অসম্ভব। কি ভাবছেন আপনি? আপনার ওই নোংরা হাতে আমি কোনোদিন বিষ পর্যন্ত খাবো না। যে একটা মেয়ের সম্মান দিতে পারে না তার হাতে জিনিস খেলে আমার পাপ হবে। যত সব রাস্তার কুত্তা, বখাটে মাস্তান। আবার আপনাকে গালি দিলাম। এখন তো আর জোর করে কোনো মেয়েকে কিস করতে হবে না, আর আপনি চাইলেও এখন আর আমি আপনাকে আটকাতে পারবো না, কারণ এখন আমি আপনার বিবাহিত স্ত্রী। আমি আর কথা না বাড়িয়ে প্যাকেটটা টেবিলের ওপর রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি প্রীতি ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ প্রীতির দিকে তাকিয়ে আমিও শুয়ে পড়লাম। প্রীতি যতই আমাকে গালিগালাজ করুক না কেন, এতে আমি মন খারাপ করিনি, কারণ এসবের জন্য আমি দায়ী। তাছাড়া আমি প্রীতিকে অনেক ভালোবাসি। এভাবেই কিছুদিন চলে গেল। এই কয়দিন মা আমার সাথে একবারও কথা বলেনি, আর প্রীতির সাথে কথা বললেই ও আমাকে অনেক গালিগালাজ দিত আর অবহেলা করত। আমি আর কোনোভাবেই সহ্য করতে পারছি না আপনজনের অবহেলাগুলো। আমি এই কয়দিনে বাড়িতে খাবার খাইনি, তাতে কারো মনে কোনো দুঃখ নেই। কেউ একবারও জিজ্ঞাসাও করেনি
আমি কিছু খেয়েছি কিনা, কোথায় যাই, কি সমাচার, একবারও কেউ জানতে চাইল না। মায়ের অবহেলা, ঘরের স্ত্রীর অবহেলা, একদিকে অফিসের কাজের চাপে ঠিকমতো ঘুমাতে পারি নাই। তাই আজ ঘুমের ট্যাবলেট নিয়ে রাখলাম, রাতের বেলা খেয়ে নিলাম। প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই শুয়ে পড়লাম। আমার অজান্তেই প্রীতির বিছানায় শুয়ে পড়লাম। প্রীতি আগে থেকেই ঘুমিয়ে পড়েছিল, তাই কিছু বলতে পারিনি। প্রীতির সাথে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙল পাখির কিচিরমিচির শব্দে। খুব তাড়াতাড়ি উঠে বসে পড়লাম। চেয়ে দেখি আমি প্রীতির বিছানায় শুয়ে আছি, আমার পরনের কাপড় নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম। তাহলে কি আজ রাতে? না না, ভাবতে পারছি না কি থেকে কি হয়ে গেল। আমি তো প্রীতিকে কথা দিয়েছিলাম ওর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করব না, কিন্তু এখন তো উল্টোটা হয়ে গেল। কিছুক্ষণ পর প্রীতি ফ্রেশ হয়ে রুমের ভেতরে ঢুকলো। আমাকে দেখে আমার দিকে বড় বড় চোখ করে চেয়ে আছে। আমি বুঝতে পারলাম প্রীতি আমার ওপর খুব রেগে আছে। সরি প্রীতি, সরি, আমি বুঝতে পারিনি এমন একটা ঘটনা ঘটে যাবে। আমার ঠিক মতো ঘুম হয় না, তাই রাতে ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম। আর কখন যে তোমার বিছানায় শুয়ে পড়েছি তা নিজেও জানি না। না, আমি কিছু মনে করিনি, কারণ তুমি তো একটা মাস্তান কুকুর, আর কুকুরের কাজই তো এরকম। প্রীতিকে আমি আর কিছু বলতে পারলাম না। বিছানা থেকে নেমে আমিও ফ্রেশ হতে চলে গেলাম ওয়াশরুমে। প্রীতি আর মার সাথে প্রায় 2 মাস থেকে কোনো কথাবার্তা হয় না। মা আর প্রীতির অবহেলার কারণে ভাবতে লাগলাম আমি আর এ বাড়িতে থাকবো না। যেদিকে 2 চোখ যায় সেদিকে চলে যাব। তাই সিদ্ধান্ত নিলাম কয়েকদিনের মধ্যেই আমি বাড়ি ছাড়ব। বাড়ি থেকে চলে যাওয়ার জন্য সমস্ত প্ল্যান করে ফেললাম। আর এরই মধ্যে আজ অফিসে বসে কাজ করছি, তখনই হঠাৎ বাবা এসে বলল, বাবা তানবীর, বৌমার নাকি হঠাৎ করে শরীর খারাপ হয়েছে, মাথা ঘুরে পড়ে গিয়েছে, চল বাড়িতে যেতে হবে। আমি আর বাবা তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি প্রীতি বিছানায় শুয়ে আছে আর মা প্রীতির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি আসা মাত্রই মা রুম থেকে বেরিয়ে গেল। আমি প্রীতির পাশে গিয়ে বসলাম। আমাকে দেখে প্রীতি একটু দূরে সরে গেল। আমি প্রীতিকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে প্রীতি? বাবা বলল তোমার নাকি শরীর খারাপ। প্রীতি চুপ করে শুয়ে আছে, ও আমার কোনো কথার উত্তর দিল না। আমি আবারও ওকে জিজ্ঞেস করলাম, কি হলো প্রীতি, কথা বলো না কেন? কি হয়েছে তোমার? বড় সমস্যা হলে ডাক্তারের কাছে নিয়ে যাব। প্রীতি মন খারাপ করে আমার কথার উত্তর দিল, আমি মা হতে চলেছি। আমি খুব আনন্দিত হয়ে বললাম, কি, আমি বাবা হতে চলেছি? এত খুশির সংবাদ, আর তুমি এমন মনমরা হয়ে বলছো কেন? তুমি জানো না প্রীতি, আমি কত খুশি হয়েছি। আমি খুশি হলেও প্রীতি খুশি হতে পারিনি। প্রীতি করুণ সুরে বলল, আপনি খুশি হলেও আমি খুশি হতে পারিনি। আমি অপারেশন করব। মানে? আমি ঠিক বুঝলাম না, তুমি কি বলতে চাও? আমি এই বাচ্চা চাই না, আমি অপারেশন করব। এবার বুঝতে পারছো নাকি আরো চিৎকার করতে হবে? আমি অপারেশন করব। প্রীতি, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছে এসব? বাচ্চা অ্যাবর্শন করবে মানে? আমি কিছুতেই এটা হতে দেব না। আমার বাচ্চা আমি নষ্ট করতে দেব না। আমার পেটে আমি কোনো বখাটে মাস্তান ধর্ষককারীর বাচ্চা রাখতে পারবো না। আমার পেটে কোনো অমানুষের বাচ্চা বড় হোক তা আমি চাই না। আমি ডিসিশন নিয়েছি, আমি অপারেশন করব। দেখো প্রীতি, তুমি আমাকে ধর্ষণকারী বলতে পারো না। আমি তোমাকে ধর্ষণ করি নাই। হ্যাঁ মানছি, আমি মাস্তানি করে তোমাকে জোর করে কিস করেছিলাম, আর এর জন্য আমি উপযুক্ত শাস্তি পেয়েছি। যে যাই বলুক না কেন, তুমি আমাকে ধর্ষণকারী বলো না প্লিজ প্রীতি। অন্তত তুমি তো জানো আমি ধর্ষণকারী নই। তুমি যা শাস্তি দিবে আমাকে দাও, কিন্তু আমার নিষ্পাপ বাচ্চার কোনো ক্ষতি করো না। ওর তো কোনো দোষ নেই। প্লিজ তুমি এমন করো না। তোমার কারণে আমার হবু স্বামী আমাকে বিয়ে করেনি। ওর সন্দেহ তোমার সাথে আমার আগে থেকে একটা অবৈধ সম্পর্ক ছিল, গায়ের লোকেরাও তাই বলো। তোমার কারণে আমি আমার ভালোবাসা পাইনি, তোমার জন্য আমি সুখী হতে পারলাম না, তাই আমিও তোমাকে কোনোদিন সুখী হতে দেব না। আমার পেটে যে বাচ্চা সে একটা অমানুষের বাচ্চা, একজন বখাটের বাচ্চা, যে নিজের ভালোবাসা পাওয়ার জন্য একটা মেয়েকে জীবিত লাশ করে দিতে পারে। আর তার বাচ্চা বড় হলে তার বাবার মতো হবে না, সেটা কেউ বলতে পারবে? তাই আমার পেটে কোনো অমানুষের বাচ্চা ধরে রাখতে পারবো না। আর এই বাচ্চা যদি বড় হয় তার বাবার মতো অমানুষ হয়, আমি পৃথিবীতে কোনো অমানুষের বাচ্চা নিয়ে আসতে পারবো না। প্লিজ প্রীতি, তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাচ্চাকে কিছু বলো না। আমি তোমাকে কথা দিলাম, আমার বাচ্চা পৃথিবীর আলো দেখার সাথে সাথেই তোমার কাছ থেকে অনেক দূরে নিয়ে যাব। আমার বাচ্চার চেহারা পর্যন্ত
তোমাকে দেখতে হবে না। তার আগেই আমি সব কিছু ছেড়ে চলে যাব। তবু তুমি আমার বাচ্চাকে নষ্ট করো না। প্লিজ প্রীতি, আমার অনুরোধটা রাখো। আমার কান্না দেখে প্রীতি হয়তো কিছুটা মায়া হলো, তাই সে আমার অনুরোধটা রাখলো। প্রীতি আর কিছু বলল না, আমার সামনে থেকে উঠে চলে গেল। আমি ওখানে বসে বসে ভাবছি, নিজের সন্তানকে কেউ কোনোদিন এভাবে বলে? আমার তা জানা ছিল না। প্রীতির সাথে না হয়ে আমি একটা অন্যায় করেছি, কিন্তু সে তো আমার বর্তমান বউ। আমি তো প্রীতিকে বউয়ের মর্যাদা দিয়েছি, তাহলে কেন প্রীতি আমার সাথে এমন করছে? আমি প্রীতিকে অনেক ভালোবাসি, কিন্তু ও কেন বোঝে না? আমি বাড়ির ছাদে একা বসে বসে ভাবছি, আমার সন্তান জন্ম নেওয়ার সাথে সাথেই আমি সবার থেকে ওকে দূরে নিয়ে চলে যাব। কেউ যেন তাকে অমানুষের বাচ্চা বলতে না পারে। প্রীতি আমার সন্তানকে কোনোদিন মেনে নেবে না, তাই সবারই বোঝার আগে আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাব। চাইলেই আর কেউ আমাদের খুঁজে পাবে না। রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়ব, তাই ছাদ থেকে নেমে নিচে চলে এলাম। এসে দেখি সবাই একসাথে বসে রাতের খাবার খাচ্ছে। আমার মনটা আবারও খারাপ হয়ে গেল। আজকেও আমাকে না ডেকে সবাই একসাথে খাওয়া শুরু করে দিয়েছে। আমি না খেয়ে আমার রুমের দিকে যাচ্ছি, তখন বাবা আমাকে খাবার খেতে ডাকলো। তানবীর, আয় খেয়ে নে। আমি এখন খাবো না বাবা, আমার খিদে নেই। কথাটা বলে আমার রুমে চলে গেলাম। আমার মায়ের কাছে আমি এতটাই ঘৃণার পাত্র হয়ে গেলাম যে এতদিন হয়ে গেল, তারপরও আমার সাথে মা একটা কথাও বলেনি। আমি নিচে বিছানা পেতে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারি না। সকালে উঠে দেখি প্রীতি খাটের উপর নেই, হয়তো বাইরে গেছে। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে অফিসে চলে আসলাম। বিকেলে অফিস শেষে বাসায় আসার সময় প্রীতির জন্য কিছু ফল, মাদার হরলিক্স আর অন্যান্য মায়ের শরীরের উপকারের আসে এসব নিয়ে আসছি। এমন সময় অঝোর ধারায় বৃষ্টি হতে লাগলো। আজ খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, অনেকদিন বৃষ্টিতে গোসল করিনি। আমার আবার বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লাগে। বাড়ির পাশে আমাদের বাজার। বাবা আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বাসায় চলে গেলেন। আমি আর অন্য কোনো গাড়িতে না চড়ে কোনো কিছু না ভেবে হেঁটে চলেছি। বাসায় এসে কলিং বেল বাজালাম। বাবা দরজা খুলে দিল। কিরে, তুই বৃষ্টিতে ভিজছিস কেন? বৃষ্টিতে ভিজলে তো তো আবার জ্বর আসবে। কিছু হবে না বাবা, অনেকদিন পর বৃষ্টিতে ভিজেছি, তাই ভালো লাগছে। আমি ফ্রেশ হয়ে আবার রুমে এসে দেখি প্রীতি জানালার গ্রিল ধরে এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি প্রীতিকে ডাক দিলাম। প্রীতি আমার দিকে তাকালো। আমি প্রীতির হাতে ফল আর হরলিক্সের প্যাকেটটা দিতে যাব, ঠিক তখনই প্রীতি চিৎকার করে রেগে বলল, আপনাকে এসব কে আনতে বলছে? এসব ঢং করার কোনো দরকার নেই। আমার জীবনটা শেষ করে এখন নাটক করতে আসছে, যত সব। ঢং দেখলে পাচ্ছি না। আর আপনি ভাবলেন কি করে একটা অমানুষের হাতে জিনিস আমি খাবো? যদি সারাদিন না খেয়েও থাকি তবুও আপনার মতো একটা অমানুষের কোনো জিনিস খাবো না। দেখো প্রীতি, আমারও কোনো ইচ্ছে ছিল না তোমার জন্য এসব আনতে। আমি এসব শুধু আমাদের বাচ্চাটার জন্য নিয়ে এসেছি। তুমি আমাকে যেভাবে শাস্তি দেওয়ার দাও, আমার বাচ্চাটাকে কোনো শাস্তি দিও না। তুমি এগুলো আমাদের বাচ্চার জন্য নিয়মিত খাবে। আমাদের বাচ্চা মানে? শুধু আপনার বাচ্চা? আমার কোনো বাচ্চা নেই, তাও আবার আপনার মতো একটা জানোয়ারের বাচ্চা নেব? অসম্ভব, কোনো দিনও না। ঠিক আছে, শুধু আমার বাচ্চা। তোমাকে বাচ্চার মা বলে আমি কোনোদিন পরিচয় দেব না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। শুধু আমার বাচ্চাটার জন্য এগুলো খেয়ে নিও। প্রীতি রাগী মুখে আমার হাত থেকে প্যাকেটটা নিয়ে অন্য রুমে চলে গেল, আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি প্রীতি বিছানায় শুয়ে পড়ছে। আমি ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়লাম। হঠাৎ করে বৃষ্টিতে ভেজার কারণে মাঝরাতে আমার শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসলো। আমি একটা চাদর গায়ে জড়িয়ে নিলাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি সকাল 12টা বেজে গেছে। আমার পাশে বাবা বসে আছে আর মাথা পানি দিচ্ছে। এখন বুঝতে পারলাম সারা রাত আমার শরীরে জ্বর ছিল। প্রীতির তো জানার কথা যে আমার গায়ে জ্বর এসেছে, কিন্তু প্রীতি আমার উপর ঘৃণা করে আমার শরীরে স্পর্শ করেনি। আমি বাবাকে বললাম, বাবা তুমি এখানে, তার প্রীতি আর মা কোথায়? সকালে অফিসে গিয়ে দেখি তুই অফিসে যাসনি, আবার ফোনটাও বন্ধ, তাই দেখতে এলাম। কিন্তু এসে দেখি তোর গায়ে প্রচণ্ড জ্বর, তাই আমি তোর মাথায় পানি দিয়ে দিচ্ছি। আসলে বাবা সব জানে যে প্রীতি আর মা আমার সাথে কথা বলে না, তাই বাবা সব সময় আমার খোঁজ খবর নিচ্ছে। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হয়ে গেল। আমার জন্য মায়ের একটু মায়া হলো না।
আর প্রীতিকে তো আমি নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি। তাহলে প্রীতি অন্তত একটু দেখে যেতে পারতো যে আমি মারা গেছি না বেঁচে আছি। আফসোস, কিন্তু তারা কেউ আমাকে দেখতে আসেনি। আমার খুব খিদে পেয়েছে, তাই আমি বাবাকে বললাম, বাবা আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে। রাত থেকে কিছু খাওয়া হয়নি। ঠিক আছে, তুই একটু বস, আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। না না বাবা, তার দরকার নেই, আমি বাইরে থেকে খেয়ে নেব। আমি সব বুঝি রে বাবা, ঠিক আছেই, আমিও তোর জন্য খাবার নিয়ে আসছি। বাবা চলে গেল নিচে খাবার আনতে, আর আমি বিছানায় শুয়ে আছি। এমন সময় প্রীতি রুমে আসলো, আর আমার দিকে একবার তাকিয়ে নিজের কাজ সেরে আবার রুম থেকে বাইরে চলে গেল। আমি যেই মেয়েটাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, সেই মেয়েটা আমার প্রতি একটু দরদ দেখালো না। যেদিন আমি থাকবো না, সেদিন বুঝতে পারবে কতটা ভালোবেসেছিলাম তাকে আমি। সেদিন হয়তো আর আমাকে পাবে না, সব কিছু মায়া ত্যাগ করে চলে যাব। তখন আমার উপরে আর কারো রাগ থাকবে না, কেউ আমাকে অমানুষ জানোয়ার বখাটে বলবে না। তারপর বাবা আমাকে খাবার দিয়ে গেল, আমি খেয়ে নিলাম। বিকেলের দিকে একটু শরীরটা ভালো, আমি আস্তে আস্তে উঠে বাইরে চলে আসলাম আর কিছু খেয়ে নিলাম। এভাবে চলে গেল 2 দিন। এই 2 দিন আমার শরীরে হালকা জ্বর ছিল, কিন্তু মা আর প্রীতি কেউ আমাকে দেখতে আসেনি। দুজনেই আমাকে খুব অবহেলা করছে। এখন কেমন যেন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমার নিজের আপনজনদের এমন অবহেলা আর সহ্য হচ্ছে না। আমি এখন বাসার খাবার খুবই কম খাই, বেশিরভাগই বাইরে খাই। কয়েকদিন পর আজ আবার একটু অফিসে আসলাম। এসে কিছু কাজ সেরে বাসায় আসার সময় প্রীতির জন্য কিছু খাবার জিনিস কিনলাম, যাতে আমার বাবুটা প্রীতির গর্ভে সুস্থ থাকে। মা আমার সাথে একদম কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি আগ বাড়িয়ে কথা বলতে গেলেও মা কথা বলে না, আর প্রীতির সাথে যখনই কথা বলতে আসি তখনই রাগ দেখায় আর গালিগালাজ করে। এভাবে চলে গেল 7 মাস। এখন প্রীতি একটু একটু করে নিজের শরীরের যত্ন নেওয়া শুরু করেছে। হয়তো নিজের সন্তান বলে তাই একটু একটু করে মায়া হচ্ছে। প্রীতির যখন যেটা প্রয়োজন হয় তখনই সে বাবাকে বলে, বাবা আবার আমাকে বলে। আমি বাবার কথা মতো সেগুলো নিয়ে আসি। মাঝে মাঝে দেখি প্রীতি নিজের পেটে আলতো করে হাত বোলায় আর নিজে নিজে কথা বলে। খুব আস্তে আস্তে কথা বলে, আমি শুনতে পারি না। মনে হয় নিজের সন্তানের সাথে কথা বলে। এসব দেখে খুব ভালো লাগে যে প্রীতি তার পেটের সন্তানকে একটু একটু করে ভালোবাসতে শিখছে। হাজার হলে মা তো। প্রীতি সবসময় কেমন যেন মনমরা আর উদাস হয়ে থাকতো, এখন আর মনমরা হয়ে থাকে না। আবার আগের মতো হাসি খুশির স্বভাবটা ফিরে এসেছে। প্রীতি মাঝে মাঝেই আমার দিকে আর চোখে তাকিয়ে দেখে, আমি দেখেও না দেখার ভান করে থাকি। হয়তো নিজের বাচ্চার সাথে সাথে আমার উপরও একটু একটু মায়া জন্মাতে শুরু করেছে। কিন্তু সেদিন থেকে আমার কোনো ইচ্ছাই নেই। আমি সারাদিন আমার মতো থাকি, আর প্রীতি প্রীতির মতো থাকে। আজ মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। উঠে দেখি প্রীতির একটা হাত ওর পেটের ওপর দিয়ে ঘুমিয়ে আছে। হয়তো বাচ্চাটাকে আদর করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমি উঠে প্রীতির পাশে গিয়ে বসলাম, আর আমার হাতটা প্রীতির পেটে আলতো করে রাখলাম। খুব ভালো লাগছে। আমার ছোট বাবুটা প্রীতির গর্ভে আস্তে আস্তে বড় হচ্ছে। আমি আস্তে আস্তে মাথাটা নিচু করে প্রীতির পেটে চুমো দিচ্ছি। তখনই প্রীতির ঘুম ভেঙে যায়। প্রীতির পেটের ওপর আমার হাত আর আমার মুখটা দেখে প্রীতির চোখ রাগে লাল হয়ে গেল। সাথে সাথে প্রীতি আমাকে আমার পাওনাটা বুঝিয়ে দিল। ঠাস ঠাস করে আমাকে 2টা চর মারলো আর ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আমি গালে হাত দিয়ে প্রীতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। প্রীতির চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। কি হলো প্রীতি, এটা কি করলে তুমি? ঠিকই করেছি। কুত্তা, তুই আমার কাছে কেন এসেছিস? আমার জীবনটা নষ্ট করে তোর শান্তি হয়নি? ছোট লোক একটা, তোর কোনো মনুষ্যত্ববোধ নাই? তুই দেখছিস আমার পেটে 7 মাসের বাচ্চা, তারপরেও তুই কিভাবে আমার কাছে আসিস? হ্যাঁ, তোর মতো জানোয়ারকে আমার আর বিশ্বাস নেই। ছি, মনে হচ্ছে আমি এক্ষুনি সব কিছু ছেড়ে এই পৃথিবী থেকে চলে যাই। প্লিজ প্রীতি, তুমি বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি আমার সন্তানকে একটু স্পর্শ করতে চেয়েছিলাম। তুমি বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। বিশ্বাস করব তোকে? তুই ভাবলি কি করে তোর মতো একটা ছোট লোক জানোয়ার রাস্তার কুকুরকে বিশ্বাস করব? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে।
একটা 7 মাস গর্ভবতীর মেয়ের কাছে তোর আসতে একটুও বিবেকে পাতলো না। আজ থেকে তুই আর এই রুমে থাকতে পারবি না। তোকে আস্তে আস্তে মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু তুই কোনোদিন ভালো হবি না। আসলে রাস্তার কুকুর কোনোদিন ভালো হয় না। আমি আর কিছু না বলে বাইরে ছাদের উপর চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে আমার। প্রীতি আবার আমাকে ভুল বুঝলো। আমি তো আমার সন্তানকে একটু স্পর্শ করতে চেয়েছিলাম, আর প্রীতি আমাকে থাপ্পড় মারলো। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে এলো। আজকে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে, কারণ স্ত্রী হয়ে স্বামীর গায়ে হাত তোলা, এটা যে কত অপমানজনক। কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে আমার সন্তানের জন্য, নইলে আমার মতো আমার সন্তানও এমন অবহেলা পাবে। আর নিজের আপনজনদের কাছ থেকে এমন অবহেলা পেলে সে নিজেও ঠিক থাকতে পারবে না। তাই আমি আমার সন্তানকে নিয়ে এই পরিবার, এই শহর থেকে অনেক দূরে চলে যাব। চাইলেও কেউ আর খুঁজে পাবে না। সারাত এভাবে ছাদে কাটিয়ে দিলাম। প্রীতির কথা ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে ঠিক খেয়াল করিনি। সকালে নিচে চলে আসলাম। এসে সোজা মায়ের রুমে চলে গেলাম। দেখি মা বসে আছে। আমি মায়ের কাছে গিয়ে মায়ের পায়ে পড়ে গেলাম। মা, কেন তুমি আমার সাথে এমন ব্যবহার করছো? কেন এমন অবহেলা করছো? তুমি তো জানো আমি অবহেলা একদম সহ্য করতে পারি না। সেদিন প্রীতি তোমাদের নামে অনেক খারাপ ভাষায় গালিগালাজ করেছিল, তাই আমি রাগের মাথায় প্রীতির সাথে এমন ব্যবহার করি। কিন্তু বিশ্বাস করো, আমি ওর বড় কোনো ক্ষতি করিনি। ও তোমাদের কাছে মিথ্যা কথা বলেছিল। এখন চাইলে তুমি আমাকে মারতে পারো, যে কোনো শাস্তি দিতে পারো। যদি বলো এ বাড়ি ছেড়ে চলে যেতে, তাও আমি যেতে রাজি। আর কোনোদিন তোমাকে আমার এই মুখটা দেখাবো না। আমার কথা শুনে মা অন্যদিকে মুখ করে বলল, তোর সাথে আমার কোনো কথা নেই। আমি আগেই বলেছি, আমার ছেলে সেদিনই মারা গেছে আমার কাছে, যেদিন সে ওরকম একটা নোংরা কাজ করেছিল। আর আমি কারো মা না, আমার কোনো ছেলে নেই। তুই যেখানে পারিস সেখানে চলে যা, আমার কিছু যায় আসে না। ঠিক আছে মা, আমি আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবো না। আমি চলে যাব, সবাইকে ছেড়ে চলে যাব। তখন এই শয়তানটার চেহারা তোমাকে আর দেখতে হবে না। আর কোনো অমানুষ তোমাকে মা বলে ডাকবে না। আমি মায়ের রুম থেকে চলে আসলাম নিজের রুমে। রুমে ঢুকে দেখি প্রীতি বাথরুমে ফ্রেশ হচ্ছে। আমি তাড়াতাড়ি অফিস যাওয়ার জন্য বের হলাম, যাতে প্রীতি ফ্রেশ হওয়ার আগেই আমি অফিসে চলে যেতে পারি। অফিস ছুটির পর আর বাসায় গেলাম না, কারণ বাসায় গেলেই মা আর প্রীতি আমাকে দেখলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আমাকে দেখে বিরক্ত মনে করে। তাই এখন আর বাসায় গেলাম না। পার্কে বসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত প্রায় 12টার সময় বাসায় আসলাম। বাসায় এসে অন্য রুমে ঘুমাতে চলে গেলাম। আজ আর নিজের রুমে ঘুমাতে যাইনি, কারণ প্রীতি আমাকে দেখলে হয়তো আবার রাগ করতে পারে। আবার মাঝরাতে আমি কিছু করব ভেবে সারা রাত জেগে থাকতে পারে। আর সারা রাত জেগে থাকলে আমার বাচ্চাটার ক্ষতি হতে পারে। তাই আজ অন্য রুমে ঘুমিয়ে পড়লাম। এভাবে আরও 1 মাস চলে গেল। এই 1 মাসে আমি কারো সাথে কথা বলিনি, আর কেউ আমার সাথেও কথা বলেনি। শুধু বাবা কথা বলতো আমার সাথে। খুব সকালে উঠে অফিস চলে যাই আর ফিরি অনেক রাত করে, তাই কারোর সাথে দেখা হয় না। আর যদিও ভুল করে মা অথবা প্রীতির সামনে পড়ে চলে আসি, তখন মাথা নিচু করে চলে যাই। আর এই 1 মাস আমি কোনোদিন বাসার কোনো খাবার খাইনি। হয়তো আমার জন্য রান্না করা বন্ধ হয়ে গেছে। একদিন সকালে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তাই সেদিন আর সকালে বাসা থেকে বের হতে পারিনি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে যেই রুম থেকে বের হব, তখনই দেখি প্রীতি আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি প্রীতির এক সাইড দিয়ে বাইরে চলে আসার সময় আমাকে কিছু বলছিল। আমি শুনে না শোনার ভান করে চলে আসলাম। হয়তো বলতে চেয়েছিল যে কিছু ফল আর কিছু হেলদি খাবার কিনে আনার জন্য। তাছাড়া প্রীতি আমার সাথে কেন কথা বলবে? অফিস শেষে আজও কিছু ফলমূল আর মাদার হরলিক্স কিনে বাবার কাছে গেলাম। বাবার কাছে ফলের প্যাকেটটা দিয়ে বললাম, বাবা, এখানে কিছু ফলমূল আর মাদার হরলিক্স আছে, তুমি এইগুলো প্রীতিকে দিও। বাবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। বাবা সব কিছু জানে যে মা আর প্রীতি আমার সাথে কথা বলে না, কিন্তু বাবা কিছু বলতে পারে না, কারণ দোষটা তো আমারই ছিল। প্রতিদিনের ন্যায় আজও অফিস শেষ করে অনেক রাতে বাসায় ফিরলাম। সব রুমেই লাইট অফ, মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে। আমি আমার রুমে ঢুকে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে চলে গেলাম বাথরুমে। ফ্রেশ হয়ে এসে দেখি প্রীতি আমার রুমে খাটের উপর বসে আছে।
আমি প্রীতিকে দেখে কিছুটা অবাক হলাম। প্রীতি, তুমি এখানে? কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলে আমাকে ডাকতে পারতে। তুমি কষ্ট করে কেন এলে? আমার কথাগুলো শুনে প্রীতির মনে মনে কি যেন ভাবছে। আমি এতদিন শুধু শুধু মানুষটাকে খারাপ ভেবেছি, কত গালাগালি দিয়েছি, আর সেই মানুষটা আমার সাথে কোনোদিন খারাপ কথা বলেনি, এমনকি আমার উপর কোনোদিন রাগ পর্যন্ত করেনি। প্রীতি, কি ভাবছো তুমি? কোনো সমস্যা হয়েছে? আমি তো বাবার কাছে সব কিছু কিনে দিয়েছি। কোনো কিছু কিনতে ভুলে গেলে বলো, আমি কাল সকালে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেব। প্রীতি আজ আর রাগ করে নয়, নরম সুরে আমাকে বলল, না, কিছু হয়নি, সব কিছু ঠিক আছে। আপনি রাতে কিছু খেয়েছেন? মনে হয় কিছু খাননি, চলেন আপনাকে খাবার খেতে দেই। প্রীতির কথা শুনে মনে হলো আকাশ থেকে পড়লাম। প্রীতি আমাকে খাবার জন্য বলছে, খুব অবাক হলাম আর বললাম, আমার খাওয়া নিয়ে কারো চিন্তা করতে হবে না। আর তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? শরীর খারাপ করবে, যাও ঘুমিয়ে পড়ো। আর একটা কথা না, এতদিন যখন কেউ আমাকে খাবার খেতে ডাকেনি, আর এখনো না ডাকলেও চলবে। তুমি এখন যেতে পারো, যাও ঘুমিয়ে পড়ো। বেশি রাত জাগলে আমার সন্তানের আবার ক্ষতি হতে পারে, আর আমি চাই না আমার জন্য আমার সন্তানের কোনো ক্ষতি হোক। আসলে সেদিন রাতে আপনাকে ওভাবে দেখে খুব ভয় আর রাগ উঠে গেছিল, তাই আপনার সাথে সেদিন খারাপ ব্যবহার করেছিলাম। প্রীতি, এখন ওসব কথা নিয়ে আমি আর ভাবি না। আমার সব কিছু অভ্যাস হয়ে গেছে। আমার এখন আর মন খারাপ হয় না। কথাগুলো বলে আমি চাদর টেনে শুয়ে পড়লাম। প্রীতি মুখটা মলিন করে চলে গেল। শুয়ে শুয়ে আমি ভাবতে থাকলাম, প্রীতি এতদিন পরে আমার সাথে কথা বলল, আমার খুব ভালো লাগছে। প্রীতি তাহলে আমাকে ফিল করতে শুরু করছে। কিন্তু আগেকার কথা মনে পড়তেই সব কিছু অন্ধকার হয়ে গেল। প্রীতির বলা সেই পুরনো কথাগুলো মনে পড়তেই আবার আমার মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। আমি তো মাকে কথা দিয়েছি যে সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যাব, আর মা আমাকে তার ছেলে বলে মানে না। তাহলে আমি কার জন্য এখানে থাকব? তাই সব কিছু মাথা থেকে ঝেড়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রওনা হব। তখন আবার প্রীতি আমার রুমে আসলো। প্রীতি কিছু বলার আগেই আমি ওকে বললাম, এত সকালে ঘুম থেকে উঠছে কেন? যাও শুয়ে পড়ো, আর কিছু লাগলে বলতে পারো, বাবার কাছে কিনে পাঠিয়ে দেব। না মানে, আপনি প্রতিদিন খুব সকালে অফিসে চলে যান কেন, তাই জানতে আসলাম। আর সকালে নাস্তাটুকু করেন না, বাবা তো যায় সকাল 9টার সময়, তাহলে আপনি এত সকাল সকাল যাচ্ছেন কেন? আমি তোমাকে বলছি না, আমার খাবার খাওয়া নিয়ে কারো চিন্তা করতে হবে না। এই 1 বছর যেভাবে খেয়ে আসছি, ঠিক এভাবেই সারা জীবন খাবার খেতে পারবো। আর এত সকালে অফিস যাই কেন সেটা তুমি ভালো করেই জানো। আমাকে আর বলার প্রয়োজন মনে করি না। তুমি তো বলেছিলে যে আপনার এই চেহারা যেন আমাকে আর না দেখান, তাই যতটা সম্ভব চেষ্টা করি না দেখানোর। প্রীতি মাথা নিচু করে বসে আছে। হয়তো এমন কথা আমার কাছ থেকে আশা করেনি। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে নিচে চলে গেলাম। এসে দেখি টেবিলে সব নাস্তা রাখা আছে, হয়তো প্রীতি আমার জন্য তৈরি করেছিল। আমি রেস্টুরেন্ট থেকে কিছু নাস্তা করে অফিসে প্রবেশ করলাম। অফিসে কাজ করতে করতে দুপুরের খাবার সময় হয়ে গেল। সবাই লাঞ্চ করতে চলে গেছে, এমনকি বাবাও চলে গেছে বাসায় লাঞ্চ করতে। আর আমি নিজের ডেস্কে বসে আছি। তখনই আমার ফোনটা বেজে উঠল। আমি রিসিভ করলাম। একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। এ সময় কোনো কাজ নেই, বিশ্রাম নিচ্ছিলাম, তাই ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলছেন আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি প্রীতি বলছি, আপনি দুপুরের লাঞ্চ করতে বাসায় আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। আসলে প্রীতি আমাকে এই প্রথম ফোন দিল তো, তাই নাম্বার আর কণ্ঠ চিনতে পারিনি। আর তার থেকে বেশি অবাক হলাম যে প্রীতি আমাকে ফোন করে লাঞ্চ করার জন্য ডাকছে। আমি প্রীতিকে মিথ্যা কথা বললাম। আমি বাইরে থেকে লাঞ্চ করে নিয়েছি, আর আমি লাঞ্চ করেছি কি না করেছি তা কেউ না ভাবলেও খুশি হতাম। এতদিন যখন কেউ কোনো খোঁজ খবর রাখেনি, তাই এখনও খোঁজ খবর না রাখলেই আমি খুশি। আমি ফোন রেখে দিলাম আর ভাবতে থাকলাম, হঠাৎ করে প্রীতি এত চেঞ্জ হলো কিভাবে বুঝলাম না। সকালে নাস্তা করেছি কিনা, দুপুরে লাঞ্চ করেছি কিনা, এসব জানতে চাইছে। এর কারণটা কি হতে পারে? প্রীতি কি আমাকে ভালোবাসতে শুরু করেছে, নাকি আমার উপর হালকা করুণা করছে? কিন্তু আমি কারো করুণার পাত্র হতে চাই না। এতদিন কিভাবে ছিলাম তা একবারও কেউ জানতে চায়নি, তাই এখনও খোঁজ নেওয়ার কোনো দরকার মনে করি না।
তারপর আমি উঠে গিয়ে বাইরে থেকে লাঞ্চ করে নিলাম। আবারও অফিসের কাজে মনোযোগ দিলাম। অফিস শেষে আমি বাইরে বের হয়ে আমার প্রতিদিনের কাজ করতে থাকলাম। মানে কিভাবে সময় অপচয় করে রাত 12টার সময় বাসায় যাওয়া যায়। রাত 9টা বাজে, আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। সেই সময় আবার আমার ফোন বেজে উঠল। আমি ফোন হাতে নিয়ে দেখি প্রীতি ফোন দিচ্ছে। আমি ফোনটা কেটে দিলাম। এভাবে কয়েকবার ফোন দেওয়ার পর আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, ফোন দিয়েছো কেন? অনেক রাত হয়ে গেছে, আপনি বাসায় আসবেন না? দেরি আছে বাসায় যাওয়ার। তুমি জেগে আছো কেন? ঘুমিয়ে পড়ো। না মানে আমার আমি আর কোনো কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিলাম। তারপর আবার আড্ডাতে মনোযোগ দিলাম। রাত 11টার সময় বাসায় আসলাম। এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমার রুমের বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছি আর পুরনো কথা ভাবছি। আপনি সিগারেট কেন খাচ্ছেন? জানেন না এসব খাইলে শরীর খারাপ হয়? আমি চমকে উঠলাম। পিছনে তাকিয়ে দেখি প্রীতি কথাগুলো বলল। আমি সিগারেট খেয়েই বেঁচে আছি, তাই সিগারেটের বিষয়ে আর কোনো কথা না বললে খুশি হব। প্লিজ ওইটা ফেলে দিন, কাশি হচ্ছে আমার, আমার কষ্ট হচ্ছে, প্লিজ ফেলে দিন। আমি দেখতে পেলাম প্রীতির এক হাত তার পেটের উপর রেখে কাশতে লাগলো। আমার বুকের মধ্যে কেমন অজানা এক ব্যথা অনুভব করলাম, কারণ প্রীতিকে যে আমি এখনও অনেক ভালোবাসি, আর তার মধ্যে গড়ে উঠছে আমার বাবুটা। তাই সিগারেট ফেলে দিয়ে প্রীতির এক হাত ধরে বিছানার উপর বসালাম আর এক গ্লাস পানি এগিয়ে দিলাম। এত রাত্রে না ঘুমিয়ে এখানে কি করছো? আর আমার চেহারা দেখা তো তোমার পাপ। তুমি আমার রুমে এসেছো, আমাকে দেখছো, কথা বলছো, তোমার পাপ হবে। তুমি চলে যাও, আর হাতটা রুমে গিয়ে ডেটল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে, কারণ আমি তো একটা অমানুষ, আর একজন নোংরা মানুষ কাউকে স্পর্শ করলে তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবে। প্রীতি আমার দিকে কেমন কান্না কান্না ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। চোখে পানি টলমলো করছে। প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দেন, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অবহেলা করেছি, প্লিজ মাফ করে দাও। তুমি কেন মাপ চাইছো? তোমার কোনো দোষ নেই, সব দোষ তো আমার, কারণ আমি যে একটা জানোয়ার, রাস্তার কুকুর, অমানুষ। আর সবচেয়ে বড় অন্যায় করেছি তোমার জীবনটা নষ্ট করে। তুমি আমাকে মাফ করে দিও তোমার সুন্দর জীবনটা নষ্ট করার জন্য। তুমি আমার থেকে ভালো কাউকে আশা করেছিলে, কিন্তু তোমার জীবনে আমার মতো একটা অমানুষ আসবে এটা তুমি হয়তো আশা করনি। যা হবার হয়ে গেছে, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। আর তোমার জীবন আগের মতো সুন্দর করে দেওয়ার দায়িত্ব আমার। তুমি আবার আগের মতো চলাফেরা করবে, শুধু আমার বাবুটা বাইরে আসতে দাও, তোমাকে চিরদিনের জন্য মুক্ত করে দেব। যাও, অনেক রাত হয়ে গেছে, বেশি রাত জাগলে শরীর খারাপ করবে, তাই ঘুমিয়ে পড়ো। আমি প্রীতির দিকে তাকিয়ে দেখলাম প্রীতি কান্না করছে। হয়তো ওর আর বলার কিছু নেই, কারণ এই কথাগুলো প্রীতি একদিন আমাকে বলেছিল। আমি আবারও একটা সিগারেট ধরিয়ে বেলকনিতে চলে আসলাম, আর প্রীতি কান্না করতে করতে চলে গেল নিজের রুমে। পরের দিন একই সময়ে বের হয়ে গেলাম অফিসের জন্য। লাঞ্চের সময় আবার প্রীতি ফোন দিয়ে বলল যে বাবার সাথে যেন আমি বাসায় আসি লাঞ্চ করতে, কিন্তু আমি যাইনি, কারণ আমাকে দেখলে মা আবার বিরক্ত হতে পারে, আর আমি চাই না আমার জন্য মা না খেয়ে থাকুক, তাই আমি আর যাইনি। কিছুক্ষণ পর প্রীতি আবার ফোন করলো। আপনাকে না বাবার সাথে বাসায় আসতে বললাম, আপনি আসলেন না কেন? আমি দুপুরে এখন খাই না, না খাওয়ার অভ্যাস হয়ে গেছে, আর এখন আবার খাওয়া শুরু করলে অভ্যাসে পরিণত হবে, তাই আমারটা বাদ দিয়ে তোমারটার চিন্তা করো। আমি ফোন অফ করে রাখলাম, আজ আর ফোন অন করিনি। ঠিক 12টার সময় বাসা পৌঁছলাম। রুমে ঢুকতেই প্রীতি এসে হাজির। আপনার ফোন বন্ধ কেন? আমি কতবার আপনাকে ফোন দিয়েছি জানেন আপনি? কি দরকার এই অমানুষটাকে ফোন করার? কারণটা কি বলবে? তোমাকে বলছি না বেশি রাত জাগবে না, তারপর কেন রাত জাগো? হ্যাঁ, রাত জাগলে আমার সন্তানটার ক্ষতি হতে পারে, তাই বেশি রাত জাগবে না, যাও ঘুমিয়ে পড়ো। প্রীতি কাঁদো কাঁদো মুখে তাকিয়ে আছে আমার দিকে, চোখের কোণে পানি জমতে শুরু করেছে। প্রীতি কিছুক্ষণ চুপ থাকার পর চোখ বুঝতে বুঝতে বলল, বলছিলাম ডেলিভারির তো বেশি সময় নেই, আর মাত্র 1 মাস সময় আছে, তাই এই কয়টা দিন যদি আপনি আমার রুমে ঘুমাতেন। কেন? তোমার রুমে কেন? আমি তো একটা জানোয়ার, যে কোনো সময় তোমার উপর হামলা করতে পারি। তাছাড়া একটা জানোয়ারের তোমার রুমে থাকলে যে কোনো সমস্যা হতে পারে।
না, কোনো সমস্যা হবে না, আরও ভালো হবে। বলা যায় না কখন ডেলিভারির পেইন উঠে যাবে, আর রাতে কখন কি লাগে যদি ঠিক মতো নিতে না পারি, তাই পরে যদি বাচ্চার কোনো প্রবলেম হয়, তাই বলছিলাম আপনি আমার রুমে থাকেন। আমার বাচ্চার কথা বলে আমাকে দুর্বল করে ফেললো। তাই আমি কিছু বললাম না, কারণ সবার আগে আমার বাবুটা, তারপরে অন্য কেউ। আর কোনো কথা না বাড়িয়ে আমি প্রীতির রুমে চলে গেলাম। প্রীতি বিছানায় ঘুমালো আর আমি সোফায় ঘুমালাম। তারপর সকালে প্রীতির ঘুম থেকে ওঠার আগে অফিসে চলে এলাম। পরের দিন আগের মতোই সোফায় শুয়ে আছি। তখন প্রীতি আমাকে বলল, এই যে শোনেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? না, ঘুমাইনি। কি বলবে বলো, রাত অনেক হয়ে গেছে। আচ্ছা, আমাদের বাবু হলে ওর নাম কি রাখবেন? আমি কিছুটা ঝাড়ি দিয়ে বললাম, আমাদের বাবু মানে? শুধু আমার সন্তান, আর কারো না। আমার সন্তান, আমার যেইটা ভালো লাগবে সেই নাম রাখবো। তোমার এই বিষয়ে মাথা না ঘামালেও চলবে। কথা না বাড়িয়ে এখন ঘুমাও। প্রীতি এবার কান্না শুরু করে দিল। কিছুক্ষণ কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। আর এভাবেই কেটে যায় 1 মাস। এই 1 মাসে প্রীতি অনেক চেঞ্জ হয়ে গেছে। আমার উপর অধিকার খাটানো শুরু করেছে। কিন্তু আমি প্রীতিকে সেই সুযোগ দিতাম না, কারণ সামান্য একটু ভুলের কারণেই, ওর মিথ্যা সাক্ষীর কারণে আমাকে জেল খাটতে হয়েছে। আমার বিয়ের পর আমাকে অনেক অবহেলা করছে, তাই সহজে আমি ওকে ক্ষমা করতে পারবো না। ওর জন্য মা আমাকে অবহেলা করছে, আমার সাথে কথা পর্যন্ত বলে না। এইসব কথাগুলো বারবার মনে হলে আমার মাথার ভিতরে কেমন যেন করে। প্রতিদিন সকালে নাস্তা করার জন্য ডাক দিত, কিন্তু আমি কোনো কিছু না বলে চুপচাপ অফিসে চলে আসতাম। এতে প্রীতি অনেক কষ্ট পেত। তারপর দুপুরে লাঞ্চ টাইমে প্রতিদিন আমাকে ফোন দিত। আমি ফোন বন্ধ করে রাখতাম, আর না হয় ফোন রিসিভ করতাম না। একদিন অফিসে কাজ করছি, এমন সময় বাবা আমার কাছে দৌড়ে আসলো আর বলল, বাবা তানবীর, তাড়াতাড়ি হাসপাতালে চল, বৌমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ডেলিভারি পেইন উঠেছে তাই। বাবার কথা শুনে আমি এক মুহূর্ত দেরি না করে আমি আর বাবা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসলাম। প্রীতিকে ডাক্তার ওটিতে নিয়ে গেছে, আর মা বাইরে বসে আছে। কিছুক্ষণ পর ডাক্তার হাসতে হাসতে বেরিয়ে এসে বলল, সুখবর আছে, মিষ্টিমুখ করান। আপনার ছেলে হয়েছে। ছেলে আর ওর মা দুজনেই সুস্থ আছে। আমার ছেলের কথা শুনে আজ আমি সবচেয়ে বেশি খুশি। আসলে বাবা হওয়া যে কি আনন্দ, আর কেমন অন্যরকমের একটা অনুভূতি কাজ করে মনের মধ্যে। খুশিতে আমার দু চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ডাক্তার সাহেব, আমি কি আমার ছেলের সাথে দেখা করতে পারি? অবশ্যই দেখা করতে পারেন, কিন্তু সবাই প্রথমে নিজের বউয়ের কথা জানতে চায়। আর আপনি নিজের ছেলে কেন একবারও জিজ্ঞেস করলে না যে আপনার স্ত্রী কেমন আছে? ডাক্তারের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, আর পাশে থাকা মা বাবা সবাই কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি মৃদু হেসে কেবিনে চলে গেলাম আমার সন্তানের কাছে। নিজের ছেলেকে দেখে কেমন যেন নিজেকে খুব বাচ্চা লাগছে। পাশে বেডের প্রীতি শুয়ে আছে, সেদিকে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু আমার ছেলেকে চাই। তারপর মা আর বাবা কেবিনে আসলো। মা প্রীতির পাশে গিয়ে বসলো, আর বাবা আমার কাছে এসে আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর মা বাবা বাইরে চলে গেল। আমিও তখন আমার ছেলের কাছে বসে আছি। কিছুক্ষণ পর প্রীতি বলল, আমার ছেলেকে আমার কাছে দিন না, আমি তো এখনো ভালোভাবে আমার ছেলেকে দেখতে পারিনি। এবার আমার মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। কি বললে? তোমার ছেলে মানে? এটা শুধু আমার ছেলে, এর বাবাও আমি, মাও আমি। মনে থাকে যেন। আর কোনো অমানুষের বাচ্চা তোমার ছেলে হয় কিভাবে? তুমি একদম ওকে স্পর্শ করবে না। আমার ছেলেকে আমি দেখে রাখবো। প্রীতি কিছু বলতে চাইছিল, কিন্তু আমি তার আগেই চলে এসেছি। অবশ্য প্রীতি আমার কথা শুনে কান্না শুরু করে দিয়েছিল। কাঁদুক, তাতে আমার কি? এর থেকে হাজারো গুণ কষ্ট আমি পেয়েছি। পুরো 1 বছর তিলে তিলে আমাকে শেষ করে দিয়েছে। এত সহজে এই অপমান আর কষ্টের কথা ভুলবো কি করে? আমার বাচ্চাকে নিয়ে ঢাকা যাওয়ার জন্য একটা টিকিট কাটলাম। বাচ্চার জন্য যা যা দরকার যাবতীয় জিনিসপত্র আর আমার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র প্যাক করে নিলাম। আর দুইটা চিঠি লিখলাম, একটা মায়ের জন্য আর একটা প্রীতির জন্য। আজ রাতেই আমি সব কিছু ছেড়ে আমার ছেলেকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। দুপুরের পরে আবার হাসপাতালে গেলাম। গিয়ে দেখি প্রীতির পাশে আমার ছেলে চুপটি করে শুয়ে আছে। এতে আমার রাগটা আরো বেশি হয়ে গেল। আমি তাড়াতাড়ি গিয়ে প্রীতির পাশ থেকে আমার ছেলেটাকে তুলে নিলাম। ওই, তোকে না আমি মানা করেছি আমার ছেলেকে স্পর্শ করতে? তাও তুই কেন ধরেছিস? তুই কি ভুলে গেছিস আগের সব কথা?
তুই কি বলে গালিগালাজ দিয়েছিলি আমার আর আমার ছেলেকে? তারপরও তুই কিভাবে ওকে কুলে তুলে নিস? হ্যাঁ, প্লিজ তানভীর, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। একটা মা হওয়া যে কত আনন্দের তা আমি জানতাম না। প্লিজ আমার ছেলের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিও না। তুমি যা বলবে আমি সব শুনবো, তবু আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। প্লিজ তানভীর, প্লিজ আমার ছেলেকে আমার কোলে দাও। কেন সেদিন মনে ছিল না যেদিন আমার ছেলেকে আর আমাকে জানোয়ার, রাস্তার কুকুর, অমানুষ বলে গালিগালাজ দিয়েছিলি? ছেলের বয়স মাত্র 2 মাস, আর তখন জন্ম হয়নি, তখন তুই গালিগালাজ দিয়েছিলি। কোনো মা তার নবজাতক ছেলেকে এভাবে গালাগালি দিতে পারে না, তাই ওর প্রতি তোর কোনো অধিকার নেই, কথাটা মনে থাকে যেন। এই বলে আমি ছেলেকে নিয়ে বাইরে একটা চেয়ারে বসে পড়লাম, আর এদিকে প্রীতি অঝোর ধারায় কান্না করতে থাকলো। তারপর বিকেল হতেই মা বাবা চলে আসলো হাসপাতালে। আমাকে ছেলে নিয়ে এভাবে বাইরে বসে থাকতে দেখে বাবা আমার কাছে আসলো। কিরে, কি হয়েছে? আমার দাদু ভাইকে নিয়ে বাইরে বসে আছিস কেন? ভিতরে গিয়ে বস। বাবা আমাকে ক্ষমা করবে, আমার ছেলেকে আমি ঠিক দেখতে পারবো। মা বাবা, প্রীতির আমার ছেলের উপর কোনো অধিকার না দেখালেই আমি খুশি হব। দেখ বাবা, এতদিন যা হয়েছে সব ভুলে যা, আবার নতুন করে শুরু কর তোরা। আর তাছাড়া এখন তোরা 2জন না, এখন তোরা 3জন। বাবা, তুমি কি ভুলে যেতে বলছো? আমার জীবনের সবচেয়ে খারাপ কষ্টকর 1 বছর ভুলে যাব? কোনোদিন সম্ভব না বাবা। এতদিন আমাকে যেমন অবহেলা করে এসেছে, তেমনি আমিও চাই না আমার ছেলেটার সবসময় আমার মতো অবহেলা নিয়ে বড় হোক। বাবা, তুমি আমার আর আমার ছেলেকে নিয়ে কোনো চিন্তা করো না, তুমি শুধু মায়ের শরীরের দিকে খেয়াল রাখবে। কথাগুলো বলে আমি আমার ছেলেকে নার্সের কাছে দিয়ে বাইরে চলে এলাম। তারপর সারাদিন বাইরে কাটিয়ে দিলাম। আমার ঢাকা যাওয়ার বাস রাত 9টায়। আমি সোজা হাসপাতালে চলে গেলাম। গিয়ে দেখি প্রীতি ঘুমিয়ে আছে, আর তার হাতের পাশে আমার বাবুটা ঘুমিয়ে আছে। আমি বাবুটাকে কুলে নিয়ে সেখানে একটা চিঠি রেখে আমার ছেলেকে নিয়ে সোজা বাস স্ট্যান্ডে চলে আসলাম। আর আমার মার জন্য যে চিঠি লিখে রেখেছি সেটা মা কাল সকালে পেয়ে যাবে। আমার সমস্ত ব্যাগপত্র আর ছোট দুধের বাচ্চাকে নিয়ে বাসে উঠে পড়লাম। মোবাইলের সিমটা খুলে ভেঙে বাইরে ফেলে দিলাম। আজ সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। বুকের ভিতর চাপা কান্না কাউকে বলতে পারছি না, সহ্য করতে পারছি না। স্ত্রীর অবহেলা আর মায়ের অবহেলার কারণেই আজ আমাকে বাড়ি থেকে ছোট্ট মাসুম বাচ্চাকে নিয়ে বের হতে হলো। জানি না আমার কপালে কি লেখা আছে, তা একমাত্র আল্লাহই জানেন। তার উপর ভরসা করেই নিরুদ্দেশের উদ্দেশ্যে রওনা হলাম। হয়তো কোনোদিন আর ফিরে আসবো না আমার প্রিয় জন্মভূমিতে। খুব কষ্ট হবে মা বাবাকে ছেড়ে, কিন্তু কি করব? আমার মা আমার সাথে 1 বছর কথা বলেনি, শুধু অবহেলা পেয়েছি। আর প্রীতিকে তো আমি ভালোবাসতাম। আমি চেয়েছিলাম সব কিছু ভুলে আবার নতুন করে প্রীতির সাথে সংসার শুরু করব, কিন্তু প্রীতি আমার নবজাতক বাচ্চাকে অবহেলা করছে। তার তো কোনো দোষ ছিল না, তাই আমি আর চাই না অবহেলা নিয়ে বেঁচে থাকতে। তাই অচেনা শহরে চলে আসলাম নতুন করে জীবন শুরু করতে। পরের দিন সকালে প্রীতি ঘুম থেকে উঠে দেখে তার ছেলে নেই, আর সেখানে একটা চিঠি রাখা আছে। এদিকে সকালে আমার মার কাছে একটা চিঠি পৌঁছাইয়ে দিল একটা অচেনা ছেলে। আমার মা চিঠি পড়তে লাগলো। মা, তুমি যখন আমার চিঠিটা পাবে তখন হয়তো আমি তোমাদের থেকে অনেক দূরে চলে এসেছি নতুন করে জীবন শুরু করতে। মা, আমি জানি তোমাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হবে, কিন্তু তাও আমাকে মানিয়ে নিতে হবে। আমি যে 1 বছর তোমাদের কাছ থেকে অবহেলা পেয়েছি সেটা আমি সহ্য করতে পারবো না। মা, জানো খুব কষ্ট হতো, মাঝে মাঝে মনে হতো এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে যাই। কিন্তু আমি আমার ছেলের জন্য নিজের ক্ষতি করিনি, কারণ আমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার মতো আমার ছেলেটাকে এমন অবহেলা নিয়ে বড় হতে হতো। আর আপনজন অবহেলা করলে কতটা কষ্ট হয় শুধু আমি জানি। তাই আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। আমি তো তোমার কাছে সেই 1 বছর আগে মারা গেছি, তাই আর তোমাদের ছেলে বলে পরিচয় দিতে হবে না। আর আমার এই পাপী নোংরা চেহারা তোমাকে আর দেখতে হবে না। তাই আমি আমার ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি মা, যেখানে কোনো অবহেলা নেই। যদি কোনোদিন ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও মা। ইতি, তোমার অবহেলার তানভীর। আমার চিঠিটা পড়া মাত্রই মা কান্না শুরু করে দিল,
আর তাড়াতাড়ি উঠে হাসপাতালে যেতে লাগলো। ওদিকে প্রীতি হাসপাতালে আমার দেওয়ার চিঠি পড়তে থাকলো। প্রীতি, তুমি হয়তো জানো না, 2 বছর আগে তোমাকে যেভাবে ভালোবাসতাম ঠিক সেভাবেই এখনো ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা তুমি বুঝলে না। মনে করেছিলাম জেল থেকে বের হয়ে আবার তোমাকে বিয়ে করে দুজনে সুখে থাকবো, কিন্তু বিয়ে হলো, আমরা সুখী হতে পারলাম না। তুমি যদি চাইতে তাহলে আমাদের সংসারটা আজ অন্যরকম হতো, কিন্তু তুমি চাওনি, কারণ আমি যে একটা অমানুষ, জানোয়ার, তাই না? তুমি তো একদিন বলেছিলে আমার গর্ভে কোনো অমানুষের বাচ্চা ধারণ করতে পারবো না, কিন্তু আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে আমার বাবুটাকে তোমার গর্ভে ধারণ করার জন্য। আর তুমি যেদিন আমাকে ভুল বুঝে থাপ্পড় মেরেছিলে, সেদিন জানো কতটা কষ্ট পেয়েছিলাম। আর তুমি কি বলেছিলে? আমাকে ক্ষমা করে দাও। আমি সেদিন রাগের মাথায় উল্টাপাল্টা বলে ফেলেছি। প্রীতি, তুমি কি জানো মানুষ রাগের মাথায় সবসময় সত্যি কথা বলে, আর তাই সেদিন তুমি যা বলছো হয়তো সব সত্যি, আর আমি তোমার জীবন নষ্ট করেছিলাম। আজ সেই জীবন থেকে আমি চিরদিনের জন্য আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। তুমি তো একদিন বলেছিলে তোর মতো পাপীর চেহারা আমি দেখতে চাই না, তাই আমি তোমার কথা রাখার জন্য চলে যাচ্ছি। আর আমার ছেলেকে আর কোনোদিন অমানুষ বলে গালিগালাজ করো না। তুমি পারলে যত খুশি গালাগালি আমাকে দিও। আমার ছেলেকে আমি কেমনভাবে গড়ে তুলবো জানি না, কিন্তু তোমাদের মতো অবহেলা করব না যেভাবে তোমরা আমাকে করেছো। তাই আমি চিরদিনের জন্য তোমাদের ছেড়ে চলে যাচ্ছি কোনো এক অজানা শহরে। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ইতি, একটা অমানুষ। প্রীতি আমার চিঠি পেয়ে পাগলের মতো কান্না করতে লাগলো, আমার নাম ধরে চিৎকার করতে থাকলো। ঠিক তখনই আমার মা হাসপাতালে চলে আসলো। প্রীতি মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকলো। মা, আমার ছেলে নেই, আমার ছেলেকে তানভীর নিয়ে চলে গেছে। আমি আমার ছেলেকে ছাড়া বাঁচবো না মা, ওকে আমার কাছে ফিরিয়ে দিন মা। তানভীর, তুমি কোথায় গেলে? আমার ছেলেকে নিয়ে তুমি ফিরে এসো। আমি জানি তোমাকে আমি অনেক অবহেলা করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমাকে আর কোনো দিন অবহেলা করব না, তবুও তুমি ফিরে এসো। আমার ছেলেকে নিয়ে তুমি ফিরে এসো, আমি আমার ছেলেকে ছাড়া বাঁচবো না। প্লিজ, তুমি কোথায় মা? আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেন মা। সকালবেলা গাড়ি থেকে নেমে ভাবছি, অচেনা শহর, ছোট বাচ্চাকে নিয়ে কোথায় থাকবো, কি করব। আমি আমার ছেলেকে নিয়ে একটা চায়ের দোকানে বসে হালকা নাস্তা করে তারপর আমার ছেলেকে দুধ খাওয়ালাম। একদিনের বাচ্চা, বুঝতেই তো পারছেন, খুব কষ্ট করে খাওয়ালাম। এসব কাজ মেয়েদের, ছেলেদের নয়। তারপর আমি অনেক চেষ্টা করছি, আমাকে পারতেই হবে। এবার আমার ছেলের একটা নাম রাখতে হবে। ওর মাকে এখনো আমি অনেক ভালোবাসি, তাই ওর মায়ের নামের প্রথম অক্ষর দিয়েই নাম রাখলাম। আমার ছেলের নাম পুলক, আপনারাও পুলক বলে ডাকতে পারেন। দোকানে অনেকক্ষণ বসে থাকার পর হঠাৎ করে দোকানদার বলল, কি ব্যাপার, আপনি এতটুকু বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? আর বাচ্চার মা কোথায়? আসলে আমি এই শহরে নতুন, তাই কাউকে চিনি না, আর থাকার একটা জায়গাও নেই, আর বাচ্চার মা নেই। আমি ওর মা বাবা। দোকানদার কি যেন ভেবে বলল, আপনি চাইলে আমার বাড়ির পাশে একটা ছোট বাড়ি আছে, সেখানে থাকতে পারেন। আপনাদের দুজনে থাকার জন্য বেশ ভালো জায়গা হবে। আমি দোকানদারের কথা শুনে বেশ খুশি হলাম। আমি আর কিছু না ভেবে তার কথায় রাজি হয়ে গেলাম। তারপর তিনি আমাকে বাসাটা দেখাতে নিয়ে গেলেন। আমার থাকার জন্য সমস্ত ব্যবস্থা করে দিয়ে বলল, ওই পাশের বাড়িটাই আমার বাড়ি, আমি আর আমার মেয়ে থাকি। আমি আমার মেয়েকে বলে যাচ্ছি আপনার যা যা লাগে সব কিছু যেন সে দেখে নেয়। আর কোনো সমস্যা হলে আমার মেয়েকে বলবেন। দোকানদার আমার থাকার ব্যবস্থা করে চলে গেল, আর আমি ঘরটা একটু দেখে নিয়ে কাজ শুরু করে দিলাম, মানে ঘর গোছানোর কাজ। কিছুক্ষণ পর একটা মেয়ে আসলো আমার রুমে। ও, আপনিই তাহলে তিনি যার কথা বাবা বলে গেল? তার মানে ইনি দোকানদারের মেয়ে হবে হয়তো। দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর, তবে গরিব বলে বেশি সাধারণভাবে চলাফেরা করে, তাই সৌন্দর্যটা বেশি ফুটে উঠছে না। জি, আমি এই ঘর ভাড়া নিয়েছি। আসলে এখানে কাউকে চিনি না তো, তাই আপনাকে আসতে হলো। আপনি একটু দেখিয়ে দিলেই চলবে। আরে আপনি কোনো চিন্তা করবেন না, আপনার যা যা দরকার বলবেন, আমি দেখিয়ে দিব। আর আমাকে আপনি করে না বলে নাম ধরে ডাকলে খুশি হব। আমার নাম তনিমা, তনিমা বললেই খুশি হব, বুঝলেন? আচ্ছা, নাম ধরেই ডাকবো। তখনই পুলক মানে আমার ছেলে কেঁদে উঠল, আর তনিমা বলল, এখানে একটা বাচ্চা কান্না করতেছে, কোথায়? আমি তাড়াতাড়ি গিয়ে পুলককে কুলে তুলে নিলাম, কিন্তু কান্না থামার কোনো নামগন্ধই নেই। এই বাচ্চাটা কার? কার বাচ্চা চুরি করে নিয়ে এসেছেন?
বলেন কার বাচ্চা, নইলে কিন্তু আমি লোকজন ডাকবো আর বলবো আপনি একটা বাচ্চা পাচারকারী। আমি বাচ্চা চুরি করতে যাব কেন? এটা আমার ছেলে, আমি ওর বাবা। আর আমি কোনো বাচ্চা পাচারকারী না, বুঝতে পারছেন? তাহলে বাচ্চার মা কোথায়? বাচ্চার মাকে তো দেখতে পাচ্ছি না। আমার ছেলের মা নেই, সে আমার ছেলেটাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। এখন থেকে আমি ওর মা বাবা। ও, তা আগে বলবেন তো। আর ছোট বাচ্চাকে এভাবে কেউ কোলে নেয় নাকি? দেন আমার কাছে, আমি ওকে কোলে নিচ্ছি। তনিমা আমার কাছ থেকে বাচ্চাটা নিজের কাছে নিয়ে নিল, আর সঙ্গে সঙ্গে পুলকের কান্না থেমে গেল। আসলে বাচ্চারা মাতৃক্রোড়েই বেশি মানায়। আচ্ছা, আপনি ঘরটা গোছান আর আমি আপনার ছেলেকে দেখছি। তনিমা পুলককে নিয়ে বাইরে চলে গেল, আর আমি ঘরটা গোছানো শুরু করলাম। ঘর গোছানোর শেষে আমি বাইরে গিয়ে দেখি পুলক তনিমার কোলে আরামে ঘুমিয়ে আছে। ওকে দেখে আমার খুব ভালো লাগলো, কারণ সারাটা রাত বাসের মধ্যে ভালোভাবে ঘুমাতে পারিনি। তনিমা, পুলককে আমার কাছে দেন, আমি ওকে রুমে শুয়ে দিয়ে আসি। আপনার কাছে দিলে আবার ঘুম ভেঙে যাবে, আমিই ওকে নিয়ে যাচ্ছি, চলেন। তনিমা পুলককে বিছানায় রেখে চলে আসার সময় জিজ্ঞেস করলো, আপনার সাথে অনেক কথাই হলো, কিন্তু আপনার নামটা তো জানা হলো না। আপনার নাম কি? আমার নাম তানভীর ইসলাম, আপনি আমাকে তানভীর বলেই ডাকতে পারেন। ও আচ্ছা, আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। বাবা বলেছে আজকের দুপুরে খাবারটা আমাদের বাসায় খাবেন। আমি শুধু মাথা নাড়িয়ে ইশারা করে হ্যাঁ বললাম। তারপর আমি নিজের ঘরে চলে আসলাম আর কিছু টুকটাক কাজ করে নিলাম। আমি আসার সময় বেশ কিছু টাকা নিয়ে এসেছি, এখন আপাতত এই টাকা দিয়েই চলতে হবে। আর কিছুদিনের মধ্যে একটা চাকরি জোগাড় করতে হবে। কিন্তু আমি চাকরি করতে গেলে পুলককে কে দেখবে? আমি দুপুরের সময় পুলককে নিয়ে বসে আছি। তনিমার বাসায় যাওয়া হয়নি, তাই তনিমা নিজেই আমার জন্য খাবার নিয়ে আসলো। টেবিলের উপর খাবারগুলো রেখে পুলকের জন্য ফিডারের দুধ ভরে দিল। আপনি আবার কষ্ট করে খাবার নিয়ে আসলেন কেন? তা কি করে হয়? আপনি তো আমাদের মেহমান, তাই আপনার ভালো মন্দ দেখার সব দায়িত্ব আমাদের। তনিমা, ফিডারটা আমার কাছে দিন, আমি পুলককে দুধ খাওয়াচ্ছি। আমার কথা শুনে তনিমা রেগে গিয়ে বলল, দেখুন, এসব কাজ আপনাদের হয় না, এসব কাজ আমাদের, তাই আপনি খেয়ে নেন, আমি পুলককে দুধ খাওয়াচ্ছি। আমি দুপুরের খাবার খাচ্ছি, আর তনিমা পুলককে কুলে তুলে খুব যত্ন করে ফিডারের দুধ খাওয়াতে লাগলো। মনে হচ্ছে পুলক তার মায়ের কুলে দুধ খাচ্ছে, আর তনিমা মনে হচ্ছে তার নিজের ছেলেকে কুলে তুলে যত্ন করে দুধ খাওয়াচ্ছে। এভাবে চলছিল আমাদের দিনগুলি। এখন আমার থেকে তনিমা পুলকের বেশি খেয়াল রাখে আর খুব আদর করে পুলককে। পুলক যেন তার নিজের মাকে পেয়েছে। তনিমা আমারও বেশ কেয়ার করে। আর হ্যাঁ, তনিমার মা বেঁচে নেই। তনিমার বাবা সারাদিন চায়ের দোকানে কাজ করে, আর তনিমা সারাদিন পুলককে নিয়ে পড়ে থাকে। আমি কিছুদিন ধরে ভাবছি একটা চাকরি করব, কারণ বাড়িতে বসে থাকতে সবসময় ভালো লাগে না। যা টাকা পয়সা নিয়ে এসেছি তাও কিছুদিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। আর এখন পুলককে নিয়ে বেশি চিন্তা করি না, কারণ ওকে দেখাশোনা করার জন্য তনিমা আছে। আমার চেয়ে তনিমা পুলককে বেশি দেখাশোনা করে। প্রায় সবসময় পুলক তনিমার কাছেই থাকে। তনিমা সবসময় আমাদের খোঁজ খবর নেয়, কখন কোনটা লাগবে সব কিছু তনিমা নিয়ে আসে। কিছুদিনের মধ্যেই আমার একটা চাকরি হয়ে গেল। আগামী পরশু চাকরিতে জয়েন করতে হবে। তনিমা বয়সে আমার চেয়ে ছোট, তাই ওকে নাম ধরে তুমি বলেই ডাকি। তনিমা, আমি একটা চাকরি পেয়েছি, আর ভাবছি চাকরিটা করব, কিন্তু পুলককে দেখে রাখবে কে? তাই বলছিলাম, তুমি যদি পুলককে একটু দেখে রাখতে তাহলে আমি চাকরিটা করতে পারতাম। তো আমাকে কেন বলছেন? যান না চাকরি করেন। আপনি এমনভাবে কথা বললেন কেন? এতদিন পুলককে মনে হয় অন্য কেউ দেখে রেখেছে। আমি মনে হয় ওকে দেখে রাখিনি, যে আজ আমাকে বলছেন ওকে দেখে রাখতে। ঠিক আছে, এতদিন অন্য মানুষ দেখে রেখেছে, আমি না হয় এখন দেখে রাখবো। আসলে আমি কথাটা ওভাবে বলতে চাইনি। আমার থেকে তো তুমি ওকে বেশি দেখাশোনা করো। আগে তো আমরা দুজনেই ওকে দেখাশোনা করতাম, এখন তো আমি সেই সকালে যাব আর ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, তাই বললাম আর কি। আপনি কোনো চিন্তা করবেন না, পুলককে আমি ভালোভাবে দেখে রাখবো। আর পুলক তো আমারই ছেলে নাকি? কি বললো তুমি? পুলক তোমার ছেলে মানে? কই, কখন বললাম? আমি তো বললাম পুলক আমার ছেলের মতোই। ও, আমার শুনতে ভুল হয়েছে। তুমি কিছু মনে করো না। কিছুদিন ধরে দেখছি তনিমা কেমন যেন সবসময় মনে মনে কি সব বলে, আর
কেমন সবসময় আর চোখে আমার দিকে তাকিয়ে থাকে। আমি বুঝতে পারছি তনিমা আমাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু এটা যে কোনোদিন সম্ভব না, কারণ আপনারা তো সবই জানেন। কিন্তু তনিমা তো আর জানে না। তবে আমি বুঝতে পারছি তনিমাকে ছাড়া পুলককে লালন পালন করা সম্ভব না। তনিমা মেয়েটা অনেক ভালো, কোনো অহংকার নেই তার মধ্যে। তারপর আমি অফিসে জয়েন করলাম। খুব ভালোভাবেই কাটলো আমার অফিস জীবন। তনিমা এখন আমাকে প্রতিদিন সকালে সব কিছু গুছিয়ে দেয়। সকালে উঠে নাস্তা তৈরি করে, সন্ধ্যার পর নিজের স্বামীর মতো করে রাতের খাবার নিয়ে অপেক্ষা করে। কিন্তু তনিমা যা ভাবছে তা কোনোদিন হবার নয়। তনিমাকে আমার সব কিছু বলতে হবে, নইলে পরে অনেক বড় সমস্যা হতে পারে। তাই ভাবলাম তনিমাকে সব কিছু বলে দেব। আমি কিছু বলার আগেই একদিন সকালে অফিস যাচ্ছি, তখন তনিমার বাবা আমাকে ডাকলেন। আমি তনিমার বাবার কাছে গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি ভালো আছি। তবে তোমার সাথে কিছু কথা ছিল। আজ রাতে আমাদের এখানেই খাবে, আর তখন কথাটা বলবো, খুব জরুরি কথা, আসবে কিন্তু। ঠিক আছে আঙ্কেল, আমি রাতের বেলায় আসব। আমি এত কিছু না ভেবে অফিসে চলে গেলাম। অফিস শেষে রাতে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে তনিমার বাবার সাথে একসাথে খেতে বসলাম। খাবার শেষে তনিমার বাবা বলল, দেখো তানভীর, তুমি অনেকদিন হলো এখানে এসেছো। তুমি তো জানো আমার মেয়েটা কেমন, আর আমার মেয়েটা তোমার ছেলেকে নিজের ছেলের মতো লালন পালন করে, তুমি তো সবই জানো। আর আমার মা মারা মেয়ে, তাকে কোনোদিন কষ্ট দিইনি। আর মেয়ের কষ্ট হবে বলে আমি কোনোদিন বিয়ে করিনি, তুমি তো সবই জানো। আর পুলকের জন্য একটা মা দরকার, আর তুমি কতদিন একা একা থাকবে, তাই বলছিলাম কি তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও বাবা। খুব টেনশন হয়, আমি বৃদ্ধ হয়ে গেছি, কখন কি হয় বলা যায় না। আমি তানিয়ার বাবা হিসেবে বলছি না, আমি তোমার ভালোর জন্য বলছি। আঙ্কেল কি বলছেন এসব? আমি তনিমাকে কোনোদিন ওই চোখে দেখিনি। আর হ্যাঁ, তনিমা মেয়েটা অনেক ভালো, ওর মতো মেয়ে লাখেও একটা হয় না। আমার ছেলেকে নিজের ছেলের মতো ভালোবাসে, আর আমারও খুব যত্ন নেয়। কিন্তু ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কথাটা বলার সাথে সাথে তনিমার দিকে তাকালাম। দেখি তনিমার চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়ছে। কান্না করতে করতে বাইরে চলে গেল। তনিমা আমাকে প্রচণ্ড ভালোবাসে, আর তনিমা মনে হয় আমার কাছ থেকে এমন কথা আশা করেনি। তুমি তানিমাকে কেন বিয়ে করতে পারবে না? কি সমস্যা তোমার? আমার কাছে খুলে বলো। অনেক সমস্যা আছে আঙ্কেল, আপনি আমার পুরো কাহিনী জানেন না। কেন আমি ছোট একটা বাচ্চা নিয়ে এক শহর থেকে অন্য শহরে চলে আসলাম। আমার একটা পুরনো ইতিহাস আছে, আর সেই পুরনো অতীত শুনলে আপনি আর আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দেবেন না। তোমার একটা অতীত আছে, কই আমাকে তো কোনোদিন বলোনি। আমার তখন বলার মতো পরিস্থিতি ছিল না, তাই বলিনি। কিন্তু আপনাদের কাছ থেকে আর লুকাবো না, সব বলবো আজ। তারপর আমি তনিমাকে ডাকলাম, আর আমার অতীতের পুরো কাহিনী ওদের কাছে খুলে বললাম। আমার পুরনো অতীত শুনে তনিমা কান্না করতে করতে অন্য রুমে চলে গেল, আর তনিমার বাবা কোনো কথা না বলে চলে গেল। আমিও নিজের রুমে চলে আসলাম। আমার ছেলেটা ঘুমিয়ে আছে। আজ মা, বাবা আর প্রীতির কথা খুব মনে পড়ছে। এতদিনে হয়তো প্রীতির অন্য কারোর সাথে বিয়ে হয়েছে, কারণ প্রীতির কাছে তো আমি একটা খারাপ মানুষ ছিলাম। আর মা মনে হয় আমার উপর এখনও রেগে আছে। পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে পুলকের পাশে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কিন্তু আজ তনিমা আমাকে নাস্তা করতে ডাকলো না। মনে হয় আমার উপর রেগে আছে। কিন্তু আমি অফিসে গেলে পুলকের কি হবে? ওর বয়স 8 মাস, তাই ওকে একা রেখে অফিসে যাওয়া যাবে না। প্রতিদিন তনিমা পুলককে তার কাছে নিজের মায়ের মতো দেখাশোনা করত। কিন্তু আজ কি হবে? আমি বিছানায় মাথা নিচু করে বসে আছি। তখনই তনিমা এসে বলল, আপনি অফিস চলে যান, আমি পুলককে দেখে রাখছি। আসলে কাল অনেক রাতে ঘুমানোর জন্য সকালে উঠতে দেরি হয়ে গেছে, তাই আপনার জন্য নাস্তা তৈরি করতে পারলাম না। কাল থেকে আবার তৈরি করে দেব। আমি তনিমার দিকে তাকিয়ে দেখি তনিমার চোখ মুখ ফুলে আছে, আর চোখ কিছুটা লাল হয়ে আছে। মনে হয় সারা রাত কান্না করছে। তনিমা, আমাকে তুমি ক্ষমা করে দাও তোমাদের কাছ থেকে আমার পুরনো অতীত লুকানোর জন্য। যদি সেদিন সবকিছু বলে দিতাম তাহলে আজ তোমাকে কষ্ট পেতে হতো না। কিন্তু কি করব বলো, আমি তো চাইলেও সবকিছু ভুলে যেতে পারবো না। আপনি কেন ক্ষমা চাইছেন? আর অন্যায় তো আমি করেছি। আমি আপনার সম্পর্কে সব কিছু না জেনেই আপনাকে ভালোবেসেছি। আমি আর আপনাদের মধ্যে আসবো না, কিন্তু পুলককে আমার কাছ থেকে দূরে রাখবেন না। পুলক আপনার ছেলে, আমি তা কোনোদিন ভাবিনি। সবসময় নিজের ছেলে মনে করে এসেছি।
প্লিজ ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। তনিমা কথাগুলো বলছে আর ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। প্রীতি আর তনিমার মধ্যে কত পার্থক্য। প্রীতি নিজের সন্তানকে অমানুষ বলে গালাগালি করে, আর তনিমা পুলকের কিছু না হওয়া সত্ত্বেও ওর জন্য কত ভালোবাসা তার। আমি পুলকের কাছে গিয়ে ওর 2 গালে 2টা চুমু দিয়ে ওকে তনিমার কুলে তুলে দিয়ে চলে আসলাম অফিসে। আর এইভাবে চলতে থাকলো আমার একাকিত্ব জীবন। এখন পুলক হাঁটতে শিখে গেছে আর সবসময় তনিমার সাথে দুষ্টুমি করে। তনিমা এখন আর আমার উপর তেমন অধিকার দেখায় না। হয়তো তনিমা বুঝে গেছে যে আমাকে পাওয়ার আশা করে কোনো লাভ নেই। এমনিভাবে চলে গেল আরও 2 বছর। এখন পুলক ভালোভাবে কথা বলতে পারে। পুলক তনিমাকে মা বলে ডাকে আর আমাকে আব্বু বলে ডাকে। যেদিন প্রথম আমাকে আব্বু বলে ডেকেছিল সেদিন যে কত খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এভাবে আরও কিছুদিন যাওয়ার পর একদিন তনিমা এসে আমাকে বলল, শুনছেন, বাবা আমার জন্য বিয়ে ঠিক করে ফেলেছে। পছন্দ হলে হয়তো 2-1 দিনের মধ্যেই বিয়ে হয়ে যেতে পারে, কিন্তু আমি যে পুলককে ছাড়া থাকতে পারবো না। আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। ও আমাকে মা বলে ডাকে, আমিও ওকে আমার ছেলের মতো আদর স্নেহ করি। পুলককে গর্ভধারণ না করলেও ও আমার ছেলে। ওকে ছেড়ে আমি অন্য কোথাও বিয়ে করতে পারবো না, তাহলে আমি মরে যাব। মনে হয় ওকে ছেড়ে আমি বাঁচবো না। কথাগুলো বলতে বলতে তনিমা খুব কান্না করছিল। তনিমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা ছিল না। সেই ছোট থেকে পুলককে কুলে তুলে নিজের হাতে খাওয়াইয়ে বড় করে তুলেছে। কষ্ট তো হওয়ারই কথা, কিন্তু বাস্তবটাকেও তো মেনে নিতে হবে, নইলে পরে অনেক সমস্যায় পড়তে হবে। 2 দিন পর আজ তনিমাকে দেখতে আসবে বরপক্ষ। পছন্দ হলে হয়তো আজই ওর বিয়ে হয়ে যাবে। তনিমা আমার আর পুলকের সাথে দেখা করতে এসেছে। হয়তো এটাই ওর শেষ দেখাও হতে পারে। কি ব্যাপার তনিমা, আজ সালোয়ার কামিজ ছেড়ে লাল শাড়ি পরেছ? আজ তোমাকে দেখতে অন্যরকম লাগছে। মনে হচ্ছে আকাশের পরী নিচে নেমে এসেছে। আমার কথা শেষ হতে না হতেই তনিমার 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লাগলো আর কেঁদে কেঁদে আমাকে বলল, আজ আমাকে বরপক্ষ দেখতে এসেছে। ওরা আমাকে পছন্দও করেছে। হয়তো আজকেই বিয়ে হতে পারে, তাই আপনাদের সাথে দেখা করতে এসেছি। এই 2 বছরে আপনাদের সাথে থেকেছি, খেয়েছি, অনেক কথাবার্তা বলেছি। যদি কোনো অন্যায় করে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। নিজের খেয়াল রাখবেন আর পুলকের যত্ন নেবেন। ওকে দেখে রাখবেন, কারণ আজ থেকে তো আর আমি পাশে থাকবো না। ওকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। হয়তো জীবনে আর কোনো দিন ওর সাথে দেখা হবে না, তাই শেষবারের মতো ওকে দেখতে এসেছি। পুলক কোথায়? ওকে দেখছি না যে। পুলক ওই তো ওখানে বিছানার উপরে খেলছে, তুমি ভিতরে যাও। তনিমার কথা শুনে মনে হয় আমি বোবা হয়ে গেছি, কিছু বলতে পারছি না। তনিমা দৌড়ে গিয়ে পুলককে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল, যেন মা তার ছেলেকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাচ্ছে। পুলক বাবা আমার, আমার সোনা মানিক, আজ থেকে তুমি তোমার বাবার সাথে থেকো। আমি আর কোনো দিন তোমার কাছে আসবো না, চাইলেও আসতে পারবো না। আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। তুমি তোমার বাবার কথা শোনো, ঠিকমতো খাবার খাবে, বাবা যা বলবে তাই শুনবে, বাবার সাথে দুষ্টুমি করবে না। মাত্র 2 বছর বয়স আমার ছেলের, তারপরে হয়তো বুঝতে পারছে তনিমা ওকে ছেড়ে চলে যাচ্ছে। আসলে তনিমাকেও মা বলেই জানে। তনিমার কথা শুনে পুলকও কান্না করছে আর বলছে, আম্মু তুমি কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। না বাবা, তুমি আমার সাথে যেতে পারবে না, আমি অনেক দূরে চলে যাব। না না, আমিও তোমার সাথে যাব। তুমি আমাকে নিয়ে চলো। আমি যাব। তনিমার কুল থেকে পুলককে আমার কুলে নিলাম। পুলক কান্না করছে ওর মার কাছে যাওয়ার জন্য। ওদিকে তনিমা কান্না করছে, পুলককে ছেড়ে যেতে মন চাইছে না। তনিমা যাচ্ছে আর পিছন থেকে বারবার ফিরে দেখছে আমাকে আর পুলককে। এদিকে পুলক কান্না করছে ওর মার জন্য আর বারবার বলছে, আম্মু আম্মু আম্মু। তনিমা আর পুলকের কান্না দেখে আমি নিজেকে সামলে রাখতে পারছিলাম না। আমি এখন কি করব? একদিকে আমার ছেলের ভবিষ্যৎ আর অন্যদিকে তনিমার ভালোবাসা। কি করব আমি? মুহূর্তেই পুরনো কথা মনে পড়ে গেল। প্রীতিকে আমি ভালোবেসেছিলাম আর ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু বিনিময়ে কি পেয়েছি? শুধু অবহেলা। এতদিনে ও হয়তো অন্য কোথাও বিয়ে বসে সংসার করছে, আর তনিমাকে ভালোবাসিনি,
কিন্তু ও আমাকে ভালোবাসে, আমার ছেলেকেও ভালোবাসে, আর ওর ভালোবাসাটা নিঃস্বার্থ। আমার ছেলেও ওকে মায়ের মতোই ভালোবাসে। তনিমার কাছে আমার ছেলেকে রেখে ওকে মানুষের মতো মানুষ করতে পারবো। তাই ছেলের ভবিষ্যৎ চিন্তা করেই আমি এই সিদ্ধান্ত নিলাম তনিমাকে বিয়ে করব। তনিমা যাচ্ছে, আমি ওকে পেছন থেকে ডাকছি, তনিমা যেও না, দাঁড়াও তনিমা, দাঁড়াও, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। এই নাও তোমার ছেলেকে, আজ থেকে পুলক তোমার নিজের সন্তান, তুমি ওর মা, আমি সেই অধিকার তোমাকে দিলাম। কি? আপনি কি বললেন? আপনি আমাকে পুলকের মা বানাবেন? আপনি সত্যি বলছেন তো? আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে দেখছি? তনিমা, তুমি বাস্তব দেখেছ, আমি সত্যি বলছি, আমি তোমাকে বিয়ে করব। আজ থেকে তুমি আমাকে আপনি বলবেন না, আজ থেকে তুমি আমাকে তুমি বলে ডাকবে। তনিমা পুলককে কুলে নিতেই পুলক শান্ত হয়ে গেল। তনিমা আনন্দে পুলককে বারবার জড়িয়ে ধরছে আর চুমু খাচ্ছে। তারপর তনিমার বাবাকে ডেকে কাজে এনে আমাদের বিয়ে পড়ানো হলো। খুব সুন্দর আর সুখময় আমাদের দিনগুলি কাটতে লাগলো। তনিমা আগের চেয়ে অনেক বেশি আমার আর আমার ছেলের যত্ন নেয়। ও খুব ভালো মেয়ে, ওর মতো মেয়ে হাজারে একটাও মেলে না। খুব স্বামী ভক্ত, ওর মধ্যে কোনো অহংকার নেই। আমাদের সংসার এখন ভালোবাসায় পরিপূর্ণ। এভাবে কেটে যাচ্ছিল কয়েকটি মাস, কিন্তু এই ভালোবাসা বেশি দিন টিকে থাকলো না। আমাদের বিয়ের মাত্র কয়েক মাস পরেই আমাকে ট্রান্সফার করা হলো একটি অন্য জেলায়। ওখানে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করলাম। তনিমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম। তনিমার বাবা মানে আমার শ্বশুর আমাদের সাথে ছিল আমাদেরকে বাসে তুলে দেওয়ার জন্য। আমরা বাসের জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। এরই মধ্যে একটি বাস ব্রেক ফেল করে আমাদের দিকে ছুটে আসছিল। আমি দেখতে পেয়ে চিৎকার করে বলছিলাম, তনিমা সরে যাও, গাড়ি আসছে, তনিমা, তনিমা, তনিমা তুমি এ কী করলে? আমার ছেলেকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত তুমি তোমার জীবন দিয়ে দিলে, তনিমা, তনিমা। তনিমা আমার ছেলেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু সে সরে যেতে পারেনি। ওর ওপর দিয়ে বাস চলে গেল, সঙ্গে সঙ্গে ওর নাড়ি ভুঁড়ি সমস্ত বের হয়ে গেল। তনিমা আমাদের জীবন থেকে হারিয়ে গেল। আমার আর তনিমার বাবার কান্না দেখে আমার ছেলে পুলকও কান্না করছিল আর ওর মাকে ডাকছিল। আম্মু আম্মু আম্মু, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? তনিমার জন্য তনিমার বাবা কাঁদতে কাঁদতে একসময় চুপ হয়ে গেল। আমি সান্ত্বনা দেওয়ার জন্য তাকে জড়িয়ে ধরে বলছি, বাবা প্লিজ আপনি কাঁদবেন না, আপনি ভেঙে পড়বেন না, আপনি ভেঙে পড়লে আমাদের কি অবস্থা হবে? আপনি শান্ত হন বাবা। আমার এতগুলো কথার পরেও তনিমার বাবা একটু নড়াচড়া করলেন না। তখন বুঝতে পারলাম তনিমার বাবাও আমাদেরকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। মেয়ের আকস্মিক মৃত্যুতে বাবা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যান। বর্তমানে এই শহরে আপন বলতে আমার আর কেউ রইল না। আমি একটু শান্ত হয়ে গেলাম, ধৈর্য ধারণ করলাম, কারণ আমাকে ভেঙে পড়লে চলবে না। আমার ছোট্ট বাচ্চা আছে, আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার ছোট্ট বাচ্চাটাকে কে দেখবে? আমি বুঝে নিলাম আমার কপালে কোনোদিন সুখ হবে না। পুলককে আমার কোলে তুলে নিয়ে বারবার ওকে চুমে খেতে লাগলাম আর তনিমার জন্য অনেক কান্নাকাটি করলাম। মনটাকে শান্ত করলাম, আর কাঁদবো না ওর জন্য। কিন্তু কি করব, কি করে যে মনের ভেতরে থেকে কান্না চলে আসে তা ভাবতে পারি না। দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই অনেক মানুষের ভিড় হলো। পুলিশ লাশ মর্গে নিয়ে গেল। দুদিন পর তনিমার দাফন করা হলো। আমার মন ভেঙে গেল। যাকে আমি ভালোবেসেছিলাম সে আমাকে অবহেলা করে চলে গেল, আর যে আমাকে ভালোবাসলো সেও আমাকে ফেলে না ফেরার দেশে চলে গেল। আমি আবারও একাকিত্ব জীবনযাপন করতে শুরু করলাম। ভাবছি রাগের মাথায় কেন আমি সেদিন এমন কাজ করলাম। সামান্য একটু ভুলের কারণে এখন সারা জীবন আমাকে ভুলের মাসুল দিতে হচ্ছে। এখন মনে পড়ছে জ্ঞানীগুণীরা ঠিকই বলেছিল, রাগের মাথায় কোনো কাজ করতে নেই। যে কোনো কাজ ঠান্ডা মাথায় করলে তার পরিণামও অনেক ভালো হয়। কিন্তু এখন বুঝে তো আর কোনো লাভ নেই। যা হারাবার তা তো হারিয়ে ফেলেছি। এখন আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার ছেলেকে মানুষ করতে হবে। আমার ছেলে পুলক কয়েকদিন পর্যন্ত সারাক্ষণ মা মা বলে কান্না করছিল, কিন্তু পুলক ছোট, সে কারণে কিছুদিন পর আর কান্না করে না। এখন পুলককে আমার সাথে আমার অফিসে নিয়ে যাই। অফিসে সবাই পুলককে অনেক ভালোবাসে, সবাই ওকে দেখে রাখে, সবাই ওকে আদর করে।
তারপর দেখতে দেখতে আরো 3 বছর চলে গেল। এখন পলককে একটা স্কুলে ভর্তি করে দিয়েছি। আমি অফিসে যাওয়ার সময় পলককে স্কুলে দিয়ে আসি, আর স্কুল শেষে আবার আমার অফিসে নিয়ে আসি। তারপর অফিস শেষে দুজন বাসায় চলে আসি। এভাবেই চলতে থাকলো পলকের স্কুল জীবন। কিছুদিন পর পলক স্কুল থেকে এসে বলল, আব্বু আব্বু, তুমি জানো আমার সব বন্ধুরা তাদের আম্মুর সাথে স্কুলে যায়, আবার স্কুল থেকে বাড়িতে নিয়ে আসে। তাদের আম্মু কত ভালোবাসে, কিন্তু আমার আম্মু নাই কেন? আমার আম্মু কোথায় গেছে? আমার আম্মু আসবে না? বলো না আব্বু, আম্মু কোথায় গেছে? আম্মু কবে আসবে? আমি পলকের কথা শুনে অনেক অবাক হলাম, কারণ এই 5 বছরের পলক একদিনও তার মায়ের কথা জিজ্ঞাসা করেনি। তাহলে আজ কেন তার মায়ের কথা জিজ্ঞাসা করলো? মনে হয় স্কুলে তার বন্ধুদের মায়ের সাথে আসতে দেখে পলকেরও তার মায়ের কথা মনে পড়ছে। বাবা, তোমার আম্মু আমাদের উপর রেগে আছে, তাই আমাদের কাছে থাকে না। তোমার আম্মু আমাদের ছেড়ে দূরে কোথাও চলে গেছে। আম্মু আমাদের উপর কেন রাগ করেছিল? আমি কি ছোটবেলায় আম্মুর সাথে খুব দুষ্টামি করতাম? না বাবা, তোমার আম্মু আমার উপর রেগে চলে গেছে। তোমার আম্মু ভালো না, আমার পিচ্চি বাবুটার কষ্ট বোঝে না, তাই তোমার আম্মু চলে গেছে। আব্বু, তুমি আম্মুকে কি বলেছিলে যে আম্মু রাগ করে চলে গেছে? আমার একটা রাজকুমারের খুব দরকার ছিল, কিন্তু তোমার আম্মু আমাকে দিতে রাজি ছিল না, তাই তোমার আম্মু রাগ করে চলে গেছে। তাহলে তোমার আব্বু আম্মু কোথায়? তারা কেন আমাদের সাথে থাকে না? আমার আম্মু আব্বু আমাকে খুব ভালোবাসতো। ঠিক আমি যেভাবে তোমাকে আদর করি সেভাবে আমাকেও আদর করত। তাহলে তোমার আব্বু আম্মু কোথায়? আমি তো আমার আব্বুর সাথে থাকি, কেন তুমি তোমার আব্বুর সাথে থাকো না? তোমার আম্মুর জন্য আমার আম্মু আব্বু আমার উপর রেগে চলে গেছে। তাহলে আমিও আমার আম্মুর কাছে কোনোদিন যাব না। আম্মু আমাদের ছেড়ে চলে গেছে, আবার তুমিও তো আমাকে ছেড়ে চলে যাবে না। না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, এমন কথা আর কখনো বলো না। আমি তোমাকে ছাড়া একা থাকতে পারবো না বাবা। পুলক এভাবে আমাকে নানা রকম প্রশ্ন করে আরো দুর্বল করে তুলল। আমি কিছু কথার উত্তর দিলাম, আর কিছু কথার উত্তর দিতে পারলাম না। পুলক আমাকে আবারও বলল, আব্বু, আমি তোমার আব্বু আম্মুর কাছে যাব, তোমার হয়ে তাদের পা জড়িয়ে মাপ চাইবো, তোমাকে যেন তারা মাপ করে দেয়। না বাবা, তারা তোমার কথা শুনবে না। আমার উপর তারা অনেক রেগে আছে। না আব্বু, আমি তোমার কোনো কথা শুনবো না, আমি আমার দাদা দাদির কাছে যাবই যাব। আচ্ছা বাবা, তোমার পরীক্ষা শেষ হলে নিয়ে যাব, ঠিক আছে? এবার লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। ঠিক আছে আব্বু। পলক শুয়ে ঘুমিয়ে পড়ল, আর আমি ভাবতে থাকলাম, অনেক বছর হয়ে গেছে আমি আমার মা বাবাকে দেখতে পাইনি। তারা কেমন আছে, কিভাবে আছে, আজ খুব দেখতে ইচ্ছে করছে। আর প্রীতির হয়তো এই 5 বছরে অন্য কাউকে বিয়ে করে সুখী সংসার করছে। বাড়িতে গেলে অন্তত ওর মুখটা তো দেখতে হবে না। আর মা, সে তো আমাকে যতই অবহেলা করুক, তাও তো আমার গর্ভধারিণী মা, তাকে তো কখনো ভোলা যায় না। তাই আমি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পুলকের পরীক্ষা শেষ হলেই আমরা কিছুদিনের জন্য আমার সেই নিজের চিরচেনা শহরে চলে যাব। পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক খেয়াল নেই। সকালে ফ্রেশ হয়ে পুলককে তৈরি করে ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমি অফিস চলে গেলাম। এভাবে দেখতে দেখতে পুলকের পরীক্ষা শেষ হয়ে গেল, আর আমারও অফিস থেকে কিছুদিনের ছুটি নিয়ে আমার নিজের শহরে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিলাম। পরের দিন রাত 10টায় 2টা টিকিট কিনে বাসে উঠে পড়লাম। আজ 5 বছর পর নিজের শহর যাচ্ছি। মনের মধ্যে কেমন অন্যরকম অনুভূতি কাজ করছে, ভয়ও হচ্ছে, আবার আনন্দও হচ্ছে। দীর্ঘ 8 ঘন্টা জার্নি করার পর নিজের শহরে পৌঁছলাম। খুব ভালো লাগছে, অনেকদিন পর নিজের শহরে আসলাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শহরের সাথে। তারপর একটা সিএনজি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলাম। 30 মিনিট পর আমার বাসার সামনে আসলাম। বাড়িটা আগের মতোই ঠিকঠাক ছিল। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল আমার মা। মা আমাকে দেখে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছে। আমিও 5 বছর পর মাকে দেখে কান্না করে দিলাম। মায়ের উপর রাগ করে এত বছর কোথায় ছিলি বাবা? তোর জন্য এই 5টি বছর ঠিকমতো ঘুমাতে পারিনি।
ঠিক মতো খেতে পারিনি, সারাক্ষণ তোর কথাই মনে পড়েছে। আমি জানতাম তুই একদিন ফিরে আসবি। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের মনে অনেক কষ্ট দিয়েছি। আমি তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তুই যাবার পর তোর বন্ধু সুজন আমাকে সব বলেছে, আবার বৌমাও বলেছে। তারপর থেকে আমি শুধু তোকে খুঁজেছি। আমার মন বলছিল তুই একদিন ফিরে আসবি। আল্লাহ আমার কথা শুনেছে। আব্বু, আব্বু তুমি কান্না করছো কেন? এই নাকি তোমার আম্মু? হঠাৎ করে পুলকের ডাকে আমাদের হুঁশ ফিরল। মা আমাকে ছেড়ে দিয়ে বলল, ও কি আমার দাদু ভাই? আমি মাথা ঝাঁকিয়ে ইশারা করে বললাম, হ্যাঁ। এবার মা নিচু হয়ে পুলকের সামনে বসে পড়ল আর সারা মুখে মা চুমু দিতে লাগলো। পুলককে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, বাবা তানভীর, আমাকে ক্ষমা করে দে বাবা। তোকে না বুঝে অনেক কষ্ট আর অবহেলা করেছি বাবা, আমাকে তুই ক্ষমা করে দিস। মা কি বলছো তুমি? ছেলের কাছে কোনো মা ক্ষমা চায় নাকি? তুমি আমাকে মাফ করে দিও, এই 5 বছর তোমাকে ছেড়ে দূরে থাকার জন্য। তুমি কাঁদছো কেন দাদি? তুমি আমার আব্বুর ওপর এখনো রেগে আছো? আমার আব্বুকে তুমি মাফ করে দাও। না দাদু ভাই, তোমার আব্বুর উপর আমার কোনো রাগ নেই, তবে অনেক অভিমান রয়েছে। 5 বছর আমার কথা তার একবারও মনে পড়েনি। খুব অভিমান তোমার আব্বুর উপর। দাদু ভাই, তোমার উপর কোনো রাগ বা অভিমান নেই। তুমি তো আমার শোনো না দাদু ভাই। এতক্ষণে আমরা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। মা এবার বাবাকে ডাকলেন। ওকে শুনছো? বাইরে এসে দেখো কে এসেছে। মায়ের ডাকে বাবা ভেতর থেকে বেরিয়ে এলো। আমাকে দেখে বাবা জড়িয়ে ধরলো। আমিও বাবাকে সালাম দিয়ে জড়িয়ে ধরলাম। আসসালামু আলাইকুম। বাবা, তুমি কেমন আছো? 5 বছর সন্তানকে ছাড়া মা বাবা কিভাবে ভালো থাকতে পারে তুই বল। ছেলের সাথে পরে কথা বলো, আগে তোমার দাদু ভাইকে দেখো। কই দেখি দেখি আমার দাদু ভাইকে। ওরে আমার দাদু ভাই, আমার দাদু ভাই কত বড় হয়ে গেছে। বাবা পুলককে কুলে নিয়ে বাসার ভেতরে ঢুকে পড়লো। পিছে পিছে আমরাও বাসার ভেতর ঢুকে গেলাম। বাসাটা ঠিক আগের মতোই আছে, কিছু পরিবর্তন হয়নি, শুধু অবহেলাটা নেই। তারপর ব্যাগপত্র নিয়ে আমি আর পুলক উপরে উঠে আমার রুমে প্রবেশ করলাম। রুমের ভেতরে ঢুকে আমি বেশ অবাক হলাম, কারণ আমি কোনোদিন ভাবতে পারিনি প্রীতি এখনো এই বাসায় আছে। প্রীতি অন্যদিকে মুখ করে বিছানায় বসে আছে। আমরা এসেছি প্রীতি হয়তো এখনো জানে না, কিন্তু প্রীতি এই বাড়িতে কেন? প্রীতিকে তো আমি মুক্ত করে দিয়েছি, তাহলে প্রীতি কেন এখনো এই বাড়িতে পড়ে আছে? আব্বু চলো, দাঁড়িয়ে পড়লে কেন? পুলকের কথা শুনে প্রীতি চমকে গিয়ে পিছনে ফিরে তাকিয়ে বলল, কে ওখানে? ও তুমি? আমাদের দেখে প্রীতি সাথে সাথে বিছানা থেকে লাফ দিয়ে নেমে পড়ল আর অবাক করা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ঝরঝর করে চোখের পানি ফেলে দিল। প্রীতি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে আর পাতলাও হয়ে গেছে। প্রীতি আমাকে দেখে কোনো কথা বলতে পারছে না, শুধু চোখের পানি ছাড়ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর চিৎকার করে কান্না করতে লাগলো। প্রীতি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার গালে, হাতে, আমার কপালে পাগলের মতো চুমু খেতে লাগলো আর বলল, ওগো তুমি এসেছো? এই 5 বছর তুমি কোথায় ছিলে? তুমি চলে যাওয়ার পর তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। তোমাকে অবহেলা করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম নিজেই জানি না, কিন্তু আমাকে না বলে তুমি কেন চলে গেছিলে? আমি তো তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম। তোমাকে আমি বড্ড ভালোবাসি, আর তাই তোমার জন্য এতটা বছর তোমার ঘরেই পড়ে আছি, শুধু তোমাকে পাওয়ার জন্য। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তুমি আমাকে ছেড়ে আর কোথাও যেও না। আর আমার ছেলে কোথায়? এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রীতির কথাগুলো শুনছিলাম। তারপর প্রীতিকে এক ঝটকায় সরিয়ে দিলাম আর বললাম, কে আপনি? আর আমাকে এভাবে জড়িয়ে ধরে কান্না করছেন কেন? আর কী সব ভালোবাসার কথা বলছেন? আমি একসময় কাউকে ভালোবাসতাম, কিন্তু এখন আর কাউকে ভালোবাসি না। আমার কথা শুনে প্রীতির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রীতি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। প্লিজ তানভীর, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে আর কষ্ট দিও না। তোমার দেওয়া কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। প্রতিদিন প্রতি রাতে তোমার কথা ভেবে অনেক কান্না করতাম। তুমি আসবে বলে প্রতিদিন তোমার পথের দিকে চেয়ে থাকতাম। তুমি আসবে আর আমাকে তোমার বুকে জড়িয়ে ধরে রাখবে। আমি বড় ভুল করেছিলাম, তোমার উপর অন্যায় করেছিলাম। প্লিজ আমাকে মাফ করে দাও।
আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। তোমাকে ভালোবেসে তোমার অনুমতি ছাড়া এই 5 বছর আমি এই বাড়ি থেকে বের হইনি, এমনকি আমার বাবার বাড়িতে পর্যন্ত চাইনি। আমি জানতাম তুমি একদিন ফিরে আসবেই। তুমি আমাকে হাসালে, তুমি আমাকে ভালোবাসো তাই না? কোথায় ছিল তোমার এত ভালোবাসা যেদিন তোমাকে একবার দেখার জন্য টানা 2 বছর তোমার পিছনে পড়েছিলাম? কোথায় ছিল তোমার ভালোবাসা যেদিন আমি ভালোবাসার নামে শুধু অবহেলা পেয়েছি? তোমার কাছে প্রতিদিন মাপ চাইতাম আমার একটা মাত্র অন্যায়ের জন্য, কিন্তু আমি কি পেয়েছি? শুধু কিছু সুন্দর সুন্দর গালিগালাজ আর মায়ের অবহেলা। তুমি কি জানো আপনজনের অবহেলা কত কষ্টকর, কতটা অসহ্য, যা আমাকে ভেতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে একদম শেষ করে দিয়েছে। তাই আমি আর কখনো অবহেলা সহ্য করতে পারবো না। আর কারো প্রতি আমার কোনো টান নেই বা ভালোবাসা নেই। এই হলো আমার ছেলে পুলক। এখন শুধু আমি আমার ছেলেকে নিয়ে বাঁচতে চাই। আমার পুরো পৃথিবী জুড়ে এখন আমার ছেলে পুলক, আর কেউ না। প্রীতি এবার বুঝতে পারলো আমার সাথে দাঁড়িয়ে থাকা ছেলেটি আমার ছেলে পুলক। প্রীতি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে পুলকের সামনে গিয়ে বসে ওকে জড়িয়ে ধরে কান্না করছে আর গালে মুখে চুমু খেতে লাগলো। প্রীতির এমন ভালোবাসা দেখে আমার রাগটা চরমে উঠে গেল। প্রীতির আগের সব কথাগুলো হঠাৎ করে মনে পড়ে গেল। আমি প্রীতির কাছে থেকে পুলককে সরিয়ে নিয়ে কুলে তুলে নিলাম। কি করছেন আপনি? আমার ছেলেকে এভাবে জড়িয়ে ধরছেন কেন? আর ওকে এভাবে চুমু দিচ্ছেন কেন? আপনার কোনো অধিকার নেই আমার ছেলের ওপর। আমার ছেলেকে আমি জড়িয়ে ধরবো, তাতে অধিকারের কি আছে এখানে? তোমার ছেলে তাই না? কেউ একজন বলেছিল কোনো অমানুষের বাচ্চা আমার বাচ্চা হতে পারে না, তাই তাকে নষ্ট করে দিতে চেয়েছিল। আমি আর আমার ছেলে তো একটা অমানুষ, আর আমাদের মতো অমানুষের ছেলেকে আপনি নিজের ছেলে বলে দাবি করছেন কেন? শুনে রাখুন, পুলক শুধু আমার ছেলে আর কারো নয়। কেউ যদি আমার ছেলেকে আমার কাছ থেকে নিতে আসে তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। এই বলে আমি আমার ব্যাগপত্র আর পুলককে নিয়ে অন্য একটা রুমে চলে যাচ্ছি। ঠিক সে সময় বাবা এসে হাজির। কি হয়েছে বাবা, কোথায় যাচ্ছিস? দাদু ভাই, আমার কাছে এসো। বাবা আমার ছেলেকে কুলে নিয়ে আদর করতে লাগলো। বাবার পেছনে পেছনে মাও উপরে চলে এসেছে। প্রীতিকে কান্না করতে দেখে মা বলল, কি হয়েছে বৌমা, কান্না করছো কেন? মা, আমি কি এতটাই খারাপ যে তোমার ছেলে আমাকে এতটা ঘৃণা করে? এমনকি আমার ছেলেকে আমি একটু জড়িয়ে ধরেছি বলে তোমার ছেলে বলল আমার ছেলের উপর নাকি আমার কোনো অধিকার নেই। তুমি বলো মা, আমার ছেলেকে আমি আদর করব না তো কে আদর করবে? আর তোমার ছেলে বলল আমি যেন আমার ছেলেকে স্পর্শ না করি। বাবা তানভীর, তুই বৌমার সাথে এমন ব্যবহার করতে পারিস না। তোর জন্য বৌমা 5 বছর আমার বাড়ি থেকে তার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে, মার্কেটে কেনাকাটা করতে, এমনকি ওর নিজের বাবা মার বাড়িতেও বেড়াতে যায়নি। কারণ তুই কখন আসবি, কখন তোর মুখটা দেখতে পারবে, আর কখন তোর কাছে ক্ষমা চাইতে পারবে, সেই অপেক্ষায় করে এতটা বছর আমার বাড়িতেই পড়ে রয়েছে। আর তুই এখনও ওকে ক্ষমা করতে পারলি না? বাবার কথা শেষ হতে না হতেই মাও বলে উঠল, হ্যাঁ তানভীর, তোর বাবা ঠিক কথাই বলেছে। তুই যাবার পর বৌমা আমাদের সব ঘটনা খুলে বলেছে। তখন বুঝতে পারলাম আসলে তোর কোনো বড় অপরাধ ছিল না। আমি তোকে না জেনে না বুঝে তোর উপর অনেক অভিমান করেছিলাম। বৌমার কাছ থেকে শোনার পর তোর ওপর মান অভিমান সব ভুলে গিয়েছি। তোকে ক্ষমাও করে দিয়েছি। বৌমা তার ভুল বুঝতে পেরেছে আর তার জন্য তোর কাছে ক্ষমাও চেয়েছে। বাবা, তুই বৌমাকে ক্ষমা করে দে, তোর ছেলের ভবিষ্যৎ চিন্তা করে। একজন মায়ের কাছে তার সন্তান না থাকার কি যে বেদনা, কি যে দুঃখ, তা আমি এই 5 বছরে বুঝে গেছি। তেমনি বৌমাও অনেক কষ্ট পেয়েছে তার সন্তানকে ছাড়া। তাই বলছি, তুই বৌমাকে ক্ষমা করে দে, বৌমাকে তুই মেনে নিস। মা, বাবা, আমি প্রীতিকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আর তোমরা যদি আমাকে জোর করো তাহলে আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবো না। না না তানভীর, তুমি এমন কথা বলো না। তোমার বাড়ি, তোমার ঘর, তুমি যাবে কেন? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাবা, মা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। যেখানে স্বামীর ভালোবাসা নেই, ছেলে থাকতেও ছেলেকে কোনোদিন কাছে পাবো না, সে বাড়িতে আমি কার আশায় থাকবো? তাই আমি চিরদিনের জন্য এই বাড়ি থেকে চলে যাচ্ছি। প্রীতি আমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর বারবার পুলকের দিকে তাকিয়ে দেখছে আর কান্না করছে। পুলক এতক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সবার কথা শুনছিল। এখন ও বলতে লাগলো,
আব্বু, আমি তোমাদের সবার কথাই শুনেছি। আমি এখন বুঝতে পারছি উনি আমার আম্মু। আব্বু, তুমি আমার মাকে ফেরাও। আমি সবার সাথে থাকতে চাই। আমি কাউকে হারাইতে চাই না আব্বু। পুলকের কথা শুনে আমি আর রাগ করে থাকতে পারলাম না, তাই চিৎকার করে বলে উঠলাম, প্রীতি দাঁড়াও, তুমি না বলেছিলে আমার হুকুম ছাড়া এক পা বাড়ির বাহির নেবে না? তাহলে এখন কেন আমার হুকুম ছাড়াই বাড়ির বাহিরে চলে যাচ্ছ? তুমি আমার হুকুম ছাড়া এই বাড়ি থেকে বের হতে পারবে না। কোন অধিকারে আপনি আমাকে আটকাবেন? কোনো অধিকার নেই আমার উপর। কথাটি বলি প্রীতি চলে যাচ্ছে। আমি পুলককে বললাম, বাবা পুলক, যাও, তোমার মাকে তুমি আটকাও, তোমার মাকে যেতে দিও না। তোমার মায়ের সাথে আমার আর কোনো রাগ অভিমান নেই। আমার কথা শুনে পুলক ওর মাকে ডাকছে। আম্মু, আম্মু দাঁড়াও, আম্মু দাঁড়াও। তুমি যেও না, আমি তোমাকে যেতে দেব না। আম্মু, তোমায় যেতে দেব না, তুমি দাঁড়াও। পুলক আম্মু আম্মু বলে চিৎকার করতে করতে ওর মায়ের কাছে চলে গেল। ওর মাও পিছনে ফিরে দৌড়ে এসে পুলককে জড়িয়ে ধরলো। ফুলক, বাবা আমার, সোনা আমার, আমার বুকে আয় বাবা। জন্মের পর তোকে আমি কোলে নিতে পারিনি, আয় আমার কোলে আয়। প্রীতি আমার ছেলেকে কুলে নিয়ে বারবার চুমু খেতে লাগলো আর কান্না করতে লাগলো। ওদের কান্না দেখে আমিও প্রীতি আর পুলককে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। অবশ্য আমার কান্নাটা ছিল সুখের কান্না, সবাইকে আবার একসাথে ফিরে পাওয়ার কান্না। সবাইকে ধন্যবাদ আমার গল্পটি শোনার জন্য। যদি গল্পটি একটু ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমাকে আরও বেশি বেশি উৎসাহিত করবেন, যাতে করে এর পরবর্তীতে আরও ভালো ভালো গল্প আপনাদের কাছে উপহার দিতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।